এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৬৫ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৬৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৫.৩ বলা হয়েছে অনুশীলনী। দেখো, ১ নম্বরের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। তোমাদের তো নিশ্চয়ই মনে আছে হিসাবের ক্রমের যে নিয়মটি সেটি কিন্তু আমরা এর আগে শিখেছি, তাই না? আচ্ছা, সেই নিয়মটি হচ্ছে কি? দেখো, এই যে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যে যোগ বিয়োগ গুণ ভাগ রয়েছে, এগুলোর মধ্যে কোনটির কাজ সর্বপ্রথমে করতে হয়, কোনটির কাজ পরে করতে হয়, এই যে নিয়মটি, সেই নিয়মটিকে ব্যবহার করেই কিন্তু আমাদের এই অঙ্কগুলোকে সমাধান করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা যদি এই অঙ্কগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা যদি ১ নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৭ গুণ ৮ বিয়োগ ৬ ভাগ ২। দেখো, এখানে কিন্তু আমরা একটি গুণ দেখতে পাচ্ছি, একটি বিয়োগ দেখতে পাচ্ছি এবং একটি ভাগ দেখতে পাচ্ছি। তাহলে এগুলোর মধ্যে কোনটির কাজ আমরা আগে করব? আমরা জানি গুণ এবং ভাগের কাজ কিন্তু আগে করতে হয়, তাই না? তাহলে গুণ এবং ভাগের মধ্যে যেটি আগে থাকবে তার কাজ কিন্তু আমরা আগে করব। যেহেতু শুরুতে রয়েছে গুণ, যার কারণে গুণের কাজটি আমরা আগে করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দিয়ে এখানে বলা হয়েছে ৭ গুণ ৮, অর্থাৎ ৭ এবং ৮কে যদি আমরা গুণ করি তাহলে হয় ৭ এ ৮ 56। আমরা এখানে লিখে দেব 56। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি বিয়োগ, আমরা এই বিয়োগটাকে একই রকমভাবে রেখে দেবো এবং এইখানে যে ভাগটা রয়েছে, দেখো এই ভাগের কাজটা কিন্তু চাইলে আমরা এই লাইনে বসেও করতে পারি, আবার নিচের লাইনে গিয়েও কিন্তু করতে পারি। আচ্ছা, আমরা যদি এই লাইনেই এই ভাগের কাজটাকে সমাধান করি তাহলে কিন্তু আমাদের একটি লাইন কম হবে, তাই না? অর্থাৎ অল্প সময়ের মধ্যে আমাদের সমাধান করা হয়ে যাবে। দেখো, আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৬ ভাগ ২, অর্থাৎ ৬কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? আমরা জানি ৩ দুগুণ ৬, অর্থাৎ ভাগফল পাবো ৩। আমরা এখানে লিখে দিলাম ৩। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে ৫৬ বিয়োগ ৩। এখন এই ৫৬ থেকে যদি আমরা ৩কে বিয়োগ করি তাহলে কত পাবো? দেখো, ৬ থেকে ৩ চলে গেলে থাকে হচ্ছে ৩। এই ৫ থেকে এই পাশে যেহেতু আর কিছুই নেই, তার মানে আমরা এখানে একটু শূন্য ধরে নিতে পারি, অর্থাৎ ৫ থেকে শূন্য চলে গেলে কিন্তু আমাদের ৫ই থেকে যায়। আমরা পাচ্ছি কত? ৫৩। এই ৫৩ই হচ্ছে কি উত্তর। দেখো, কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা ২ নম্বর অঙ্কটিকে একটু লক্ষ্য করি, ২ নম্বরে বলা হয়েছে ৭ গুণ, এরপরে কিন্তু আমরা একটি বন্ধনী দেখতে পাচ্ছি, বন্ধনীর মধ্যে রয়েছে ৮ বিয়োগ ৬ ভাগ ২। আমরা জানি যে যদি কোনো অঙ্কে বন্ধনী থাকে তাহলে কিন্তু এই বন্ধনীর কাজটাকে আমাদের শুরুতে করতে হয়। ঠিক আছে? এই বন্ধনীর বাইরে গুণ ভাগ যাই থাকুক না কেন, আমরা কিন্তু শুরুতে বন্ধনীর ভিতরের কাজটুকুকে করব। আচ্ছা, তাহলে বন্ধনীর ভিতরে কী কী রয়েছে? একটি বিয়োগ রয়েছে এবং একটি ভাগ রয়েছে। তাহলে এই বিয়োগ এবং ভাগের মধ্যে কোনটির কাজ আগে করব? হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই ভাগের কাজটিকে আগে করব, তাই না? কারণ গুণ এবং ভাগের কাজকে আগে করতে হয় এবং পরে গিয়ে যোগ এবং বিয়োগের কাজকে করতে হয়। তাহলে আমরা শুরুতে কিন্তু ভাগের কাজ, অর্থাৎ ৬ দ্বারা ২কে আমরা ভাগ করব এবং বাকি যা কিছু রয়েছে সবগুলোকে একই রকমভাবে আমরা রেখে দেব। আমরা এখানে লিখব ৭ গুণ, এরপরে আমরা একটি বন্ধনী দেব, বন্ধনীর ভিতরে রয়েছে ৮, এরপরে রয়েছে বিয়োগ, আমরা এটিকেও একই রকমভাবে রেখে দেবো। এবারে যদি ৬কে আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? আমরা জানি ৩ দুগুণ ৬, অর্থাৎ আমরা উত্তর পাবো কিন্তু ৩, তাই না? ৬কে ২ দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে ৩, আমরা লিখে দিলাম ৩। এরপরে বন্ধনী শেষ হয়েছে, আমরা বন্ধনীটাকে শেষ করে দিলাম। এখন দেখো, আমাদের কিন্তু বন্ধনীর কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি, তাই না? বাহিরে রয়েছে একটি গুণ, কিন্তু বন্ধনীর ভিতরে রয়েছে বিয়োগ। আমরা কিন্তু নর্মালি, অর্থাৎ সাধারণ নিয়ম অনুযায়ী কিন্তু গুণের কাজটাকে আগে করি, কিন্তু এখন কিন্তু আমরা এই বন্ধনীর ভিতরের কাজটাকে আগে করব। কারণ হচ্ছে কি? কারণ যদি বন্ধনী থাকে, বন্ধনীর ভিতরের কাজকে আমাদের শুরুতে করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কী করবো? একটু সমান সমান দিয়ে ৭ রয়েছে, ৭কে একই রকমভাবে রেখে দেবো, গুণ রয়েছে, গুণ দিলাম। এবারে ৮ থেকে যদি 3কে আমরা বিয়োগ করে দিই তাহলে ৮ থেকে ৩ চলে গেলে থাকে হচ্ছে ৫। আমরা কিন্তু দেখো এই বন্ধনীর কাজ করে শুধুমাত্র একটি সংখ্যা পাচ্ছি, যার কারণে কিন্তু এই বন্ধনীটাকে এখন আমরা উঠিয়ে দিব। কারণ আমরা জানি বন্ধনীর ভিতরের কাজটুকুকে সমাধান করে যখন আমরা একটি মাত্র সংখ্যা পাবো তখন কিন্তু বন্ধনীটা আমরা আর ব্যবহার করব না, আমরা এটিকে উঠিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন আমরা পাচ্ছি ৭ গুণ ৫। এবারে ৭ এবং 5কে গুণ করলে হয় ৫ ৭ ৩৫। এই যে ৩৫ পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব ৩৫। দেখো, এটিও কিন্তু আমরা কত সহজে সমাধান করে ফেলেছি। এরপরে যদি আমরা বাকি অঙ্কগুলোকেও একই রকমভাবে সমাধান করার চেষ্টা করি, চলো। এখানে ৩ নম্বরে বলা হয়েছে, দেখো আমরা শুরুতে কিন্তু একটি ব্র্যাকেট মানে একটি বন্ধনী দেখতে পাচ্ছি। এই বন্ধনীর মধ্যে বলা হয়েছে ৭ গুণ ৮ বিয়োগ ৬ এবং তারপরে বলা হয়েছে ভাগ ২। তাহলে বন্ধনীর ভিতরের কাজ যেহেতু আমাদের আগে করতে হয় আমরা জানি, তাহলে বন্ধনীর ভিতরের কাজটুকুকে যদি আমরা আগে করি, দেখো বন্ধনীর ভিতরে রয়েছে গুণ এবং
বিয়োগ। তাহলে এই গুণ এবং বিয়োগের মধ্যে আমরা কোনটির কাজ আগে করব? আমরা কিন্তু অবশ্যই গুণের কাজটাকে আগে করব, কারণ আমরা জানি গুণ এবং ভাগের কাজ আগে করতে হয়, যোগ বিয়োগের কাজ পরে করতে হয়। তাহলে আমরা নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দিয়ে আমরা একটি বন্ধনী দেবো, কারণ আমাদের এতটুকুর কাজ করলে কিন্তু এই বন্ধনীর ভিতরে আরও এই যে বিয়োগ 6 এইটা কিন্তু বাকি রয়ে যাবে, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে বন্ধনীটাকে একই রকমভাবে রেখে দিব। হ্যাঁ, কারণ আমরা জানি বন্ধনীর ভিতরে কাজ করে যখন একটি মাত্র সংখ্যা পাবো তখন বন্ধনীটা উঠিয়ে দিতে হয়। তাহলে এখানে কিন্তু আমরা একের বেশি সংখ্যা পাবো। কীভাবে? দেখো 7 এবং 8কে যদি আমরা গুণ করি তাহলে হয় 7 এ 8 56, আমরা এখানে লিখে দেবো 56। এরপরে দেখো এখানে বাকি রইল বিয়োগ 6, আমরা এই বিয়োগ 6কে কিন্তু একই রকমভাবে রেখে দিব। এখানে বন্ধনী শেষ, আমরা বন্ধনী শেষ করে দিলাম। দেখো এখানে কিন্তু আমরা দুটি সংখ্যা পাচ্ছি, যার কারণে বন্ধনী একই রকমভাবে রয়ে যাবে। এবারে বাকি রইল ভাগ 2, এটিকেও কিন্তু আমরা একই রকমভাবে রেখে দিব, ভাগ 2। দেখো এবারে নিচের লাইনে এসে একটি সমান সমান চিহ্ন দিয়ে আমাদের কিন্তু এখনও বন্ধনীর কাজ শেষ হয়নি, তাই না? যার কারণে আগে আমাদের এই বন্ধনীর কাজটাকে শেষ করতে হবে। তাহলে বন্ধনীর ভিতরে বলা হয়েছে 56 বিয়োগ 6। 56 থেকে 6কে যদি বিয়োগ করে দেখো 6 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 0। 5 থেকে এইখানে কিন্তু আর কিছু নেই, তার মানে এখানে একটি 0 ধরে নিতে পারি। 5 থেকে 0 চলে গেলে কিন্তু 5ই থেকে যায়। আমরা এখানে পাচ্ছি 50, তার মানে একটি মাত্র সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে এবারে কিন্তু আমরা এই বন্ধনীটাকে উঠিয়ে দেব। এবারে বাকি রইল ভাগ 2, আমরা লিখে দেব ভাগ 2। এখন আমাদের বলা হয়েছে 50 ভাগ 2, অর্থাৎ 50কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 25, অর্থাৎ 25 দুগুণ 50 হয়। তাহলে 50কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 25। এই 25 হচ্ছে কি আমাদের উত্তর। দেখো এই অঙ্কগুলো কত সহজ, তাই না? আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটি অঙ্ক অনেক সহজ। এবার 4 নম্বর অঙ্কটা যদি সমাধান করি, 4 নম্বরে বলা হয়েছে 7 গুণ, এরপরে একটি বন্ধনী দেখতে পাচ্ছি, বন্ধনীর মধ্যে বলা হয়েছে 8 বিয়োগ 6 এবং শেষে বলা হয়েছে ভাগ 2। এখন আমরা কোনটির কাজ আগে করব? এই গুণের কাজ না বিয়োগের কাজ না ভাগের কাজ? আমরা কিন্তু শুরুতেই বন্ধনীর ভিতরে যা রয়েছে সেটির কাজ আগে করব। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছুই থাকুক না কেন, আমরা কিন্তু বন্ধনীর ভিতরের কাজটাকে আগে করব, ঠিক আছে? আচ্ছা, আমরা কি করব তাহলে? এই 7 গুণ রয়েছে একই রকমভাবে এটিকে রেখে দেব। এবার বন্ধনীর ভিতরে বলা হয়েছে 8 বিয়োগ 6, অর্থাৎ 8 থেকে যদি আমরা 6কে বিয়োগ করে দিই তার মানে 8 থেকে 6 চলে গেলে আমাদের থাকে হচ্ছে শুধুমাত্র 2। তখন এখানে কিন্তু এতটুকুর কাজ করে আমরা একটি মাত্র সংখ্যা পাচ্ছি, যার কারণে এখন কিন্তু আর বন্ধনী আমরা ব্যবহার করব না। এরপরে বাকি রইল ভাগ 2, আমরা লিখে দেব ভাগ 2। এখন আমরা কি করব? আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গুণ একটি ভাগ। তাহলে এই দুটির মধ্যে কার কাজ আগে করব? যে আগে রয়েছে, গুণ এবং ভাগের মধ্যে যে আগে রয়েছে তার কাজ কিন্তু আগে করব। এখানে আগে রয়েছে গুণ, অর্থাৎ 7কে আমরা 2 দ্বারা গুণ করব। 7 এবং 2কে গুণ করলে হয় 7 দুগুণ 14, আমরা লিখে দিলাম 14। এবং এখানে বলা হয়েছে ভাগ 2, আমরা এই ভাগ 2কে একই রকমভাবে রেখে দেব। এখন দেখো নিচের লাইনে এসে আমরা কি করব? উপরে বলা হয়েছে 14 ভাগ 2, অর্থাৎ 14কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 7, কারণ আমরা জানি 7 দুগুণ 14। তাহলে এই যে 7 পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো প্রত্যেকটি অঙ্ক আমরা কত সহজে সমাধান করে ফেললাম। আশা করি সবগুলো অঙ্ক তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো। তাহলে এই যে হিসাবের নিয়মটি ব্যবহার করে আমাদের কথাটা বলা হয়েছে, তাহলে এটি দ্বারা আমরা কোন নিয়মটাকে বুঝতে পারবো? আমাদের তো নিশ্চয়ই মনে আছে যে আমরা এর আগে কিছু অঙ্ককে সহজ নিয়মে সমাধান করেছিলাম, তাই না? তাহলে সেই নিয়মটিকেই কিন্তু আমাদের হিসাবের নিয়মটি দ্বারা বোঝানো হয়েছে। এই কথা দ্বারা কিন্তু আমাদের সেই নিয়মটিকেই বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে সেই নিয়মে যদি আমরা এই নিচের অঙ্কগুলোকে সমাধান করি তাহলে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? তোমাদের তো নিশ্চয়ই মনে আছে যখন আমরা সহজ পদ্ধতিতে যে কোনো অঙ্ককে সমাধান করি তখন কিন্তু আমাদের কি করতে হয়? যে কোনো সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে কিন্তু আমাদের 100 বানাতে হয়, তাই না? শুরুতে কিন্তু আমাদের 100 বানাতে হয়, কারণ 100 যদি আমরা বানাতে পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলোকে আমরা খুবই সহজে সমাধান করতে পারবো। যেমন দেখো যদি আমরা এটিকে সমাধান করি আরও সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা আমরা কিন্তু 2 নাম্বার থেকে দুটি অঙ্ক দেখো এখানে তুলে নিয়েছি। এখানে এই অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই সংখ্যাগুলোকে ব্যবহার করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলোর মাধ্যমে আমরা শুরুতে কিন্তু 100 বানাবো। যেভাবেই হোক না করে আমাদের কিন্তু শুরুতে 100 বানাতে হবে, ঠিক আছে? 100 যদি আমরা বানাতে পারি তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে সহজ পদ্ধতিতে সমাধান করতে পারবো। যেমন দেখো এখানে 1 নম্বরে রয়েছে 724 যোগ 87 যোগ 13। এখন এই সংখ্যাগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে করে 100 বানাতে পারি? যেমন দেখো এই যে রয়েছে 87 এবং
এখানে রয়েছে 13। তাহলে 87 এবং 13কে যদি আমরা যোগ করি তাহলে এই দুটিকে যোগ করলেই কিন্তু আমরা 100 পেয়ে যাব, তাই না? তাহলে আমরা কী করবো দেখো, আমরা সমান সমান দিয়ে এখানে রয়েছে 724, আমরা এটিকে একই রকমভাবে রেখে দেবো। 724 এরপরে একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা এখানে যোগ চিহ্নটাকে একই রকমভাবে রেখে দেবো। এবারে 87 এবং 13কে যোগ করলে যেহেতু আমাদের 100 হবে, এবং আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ কিন্তু সেই 100 বানানো, তাই না? যার কারণে একটি বন্ধনীর মধ্যে আমরা লিখবো হচ্ছে 87 যোগ 13। আচ্ছা, আমরা এটিকে বন্ধনী কেন দিলাম? কারণ এই বন্ধনী দ্বারা আমরা বোঝাচ্ছি যে এই বন্ধনীর ভিতরে অর্থাৎ এতটুকুকে কাজ করলে কিন্তু আমাদের এখানে 100 হবে, তাই না? আচ্ছা, এবার আমরা নিচের লাইনে এসে 724কে একই রকমভাবে রেখে দিব, আমরা একই রকমভাবে রেখে দিলাম। এবার এখানে রয়েছে যোগ, এটিকেও একই রকমভাবে রেখে দিলাম। এখন এই বন্ধনীর ভিতরের কাজটুকুকে যদি করি, দেখো 87 এবং 13কে কিন্তু আমাদের যোগ করতে বলা হয়েছে, তাই না? এখন এখানে 7 এবং শেষে রয়েছে 3, 7 এবং 3কে যোগ করলে হয়ে যায় 10। 10-এর শূন্যকে লিখলাম আমরা এখানে, হাতে থাকলে কিন্তু আমাদের 1, তাই না? এই যে 10 পেয়েছে, 10-এর শূন্যকে লিখেছে এখানে, হাতে থাকলে আমাদের 1। এবার এখানে রয়েছে 8, এখানে রয়েছে 1, 8 এবং 1কে যোগ করলে হয় 9, 9-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 10। তার মানে আমরা এখানে পাচ্ছি কত? এখানে আমরা মোট পাচ্ছি কিন্তু 100। দেখো আমাদের কিন্তু 100 বানানো হয়ে গেল, তাই না? আমরা যে কোনো সিস্টেমে, তোমাদের এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে, যে কোনোভাবে আমাদের কিন্তু 100 বানাতে হবে, ঠিক আছে? এটি হচ্ছে সহজ পদ্ধতির নিয়ম। আচ্ছা, এখন আমাদের বলা হয়েছে 724 যোগ 100। এখন এই 724-এর সঙ্গে যদি আমরা 100কে যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 724, এবং এর সাথে 100কে যোগ করলে হয়ে যাবে 824, তাই না? 724 এবং 100কে যোগ করলে হয়ে যাবে 824, কারণ 700 এবং 100 মিলে হয় 800, যার কারণে 724 এবং 100কে যোগ করলে হয়ে যাবে 824। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু দেখো খুবই সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি 2 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 624 বিয়োগ 76 বিয়োগ 24। তাহলে এই সংখ্যাগুলোকে ব্যবহার করে এবং যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যেভাবেই করি না কেন আমাদের কিন্তু 100 বানাতে হবে। আমরা কীভাবে করে 100 বানাবো? দেখো আমাদের বলা হয়েছে 624 থেকে আমাদের 76কেও কিন্তু বিয়োগ করতে বলা হয়েছে এবং 24কেও কিন্তু বিয়োগ করতে বলা হয়েছে। এখন আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখো এই যে 76 এবং 24কে যদি আমরা যোগ করি, এই দুটি সংখ্যাকে যোগ করলেই কিন্তু হয়ে যাবে 100। আচ্ছা, এখন আমরা কোন সিস্টেমে আমরা যোগ করতে পারি? এখানে তো রয়েছে বিয়োগ, তাহলে কোন সিস্টেমে আমরা এটিকে যোগ করতে পারি? দেখো আমাদের কিন্তু টেনশনের কোনো কারণ নেই, কারণ হচ্ছে এই 624 থেকে আমাদের 76কেও বিয়োগ করতে বলা হয়েছে, আবার 24কেও কিন্তু বিয়োগ করতে বলা হয়েছে। এই দুটি সংখ্যাকেই বিয়োগ করতে বলা হয়েছে, যার কারণে কিন্তু এই দুটি সংখ্যাকে আমরা যোগ করতে পারি। এই দুটি সংখ্যাকে যোগ করলে আমরা কী পাবো? আমরা এই দুটি সংখ্যাকে যোগ করলে বুঝতে পারবো যে এই 624 থেকে মোট কোন সংখ্যাকে বিয়োগ করতে বলা হয়েছে, তাই না? তাহলে এই দুটি সংখ্যাকে আমরা শুরুতে যোগ করব। আমরা কি করব? আমরা লিখব সমান সমান, এখানে রয়েছে 624, আমরা 624কে একই রকমভাবে রেখে দেবো। এরপরে একটি বিয়োগ রয়েছে, আমরা এখানে এই বিয়োগটিকে একই রকমভাবে রেখে দেবো। এবারে আমরা এই দুটিকে যোগ করে দেবো একটি বন্ধনীর ভিতরে, ঠিক আছে? আমরা লিখব 76 যোগ 24। তাহলে এই দুটিকে যোগ করলে আমরা কি বুঝতে পারি, বা আমরা এই দুটিকে কেন যোগ করলাম? কারণ হচ্ছে এইটিকেও আমরা বিয়োগ করবো, আবার এটিকেও আমরা বিয়োগ করব, তাই না? তাহলে এই দুটি মিলে কত হয় সেটি কিন্তু আমরা পেয়ে যাব যখন আমরা যোগ করব, তাই না? যোগ করলে আমরা পেয়ে যাব যে মোট কোন সংখ্যাকে আমরা এই 624-এর কাছ থেকে বিয়োগ করে দেব, তাই না? আচ্ছা, এবং এখানে যোগ করলে আমাদের আর যে সুবিধাটি হয় সেটি হচ্ছে আমরা এই দুটিকে যোগ করলে 100 পাই। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা। আর এই সহজ পদ্ধতির অঙ্কের কিন্তু এটি নিয়ম, তাই না? আচ্ছা, আমাদের 100 বানাতে হবে। এখন এই 624কে আমরা একই রকমভাবে আবারও রেখে দেবো, কারণ আমাদের এখানে যেহেতু বন্ধনী রয়েছে, বন্ধনীর ভিতরের কাজটা আমরা শুরুতে করব। এখানে বিয়োগ রয়েছে, বিয়োগটাকেও একই রকমভাবে রেখে দিলাম। এখন যদি এই দুটিকে আমরা যোগ করি, দেখো মাঝখানে যোগ চিহ্ন রয়েছে 6 এবং শেষে রয়েছে 4, 6 এবং 4কে যোগ করলে হয় 10, 10-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের 1। এবারে এখানে শুরুতে রয়েছে 7, এখানে রয়েছে 2, 7 এবং 2কে যোগ করলে হয় 9, 9-এর সাথে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 10। তাহলে এখানে কিন্তু আমরা 100 বানিয়ে ফেললাম, তাই না? আচ্ছা, এবারে আমাদের বলা হয়েছে 624 বিয়োগ 100। 624 থেকে যদি 100 বিয়োগ করে দেই তাহলে থাকবে হচ্ছে কত? 624 থেকে 100 চলে গেলে থাকবে হচ্ছে 524, তাই না? আমরা এখানে লিখে দেবো 524। তোমরা আলাদা জায়গাতে কিন্তু বিয়োগ করেও চাইলে দেখতে পারো। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা যদি এবারে 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 20 গুণ, এরপর একটি বন্ধনী রয়েছে, বন্ধনীর মধ্যে রয়েছে
66 গুণ 50। তাহলে এই অঙ্কগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে করে 100 বানাতে পারি? দেখো বন্ধুরা, আমরা একটু একটু মাথা খাটিয়ে কিন্তু এটিকে করার চেষ্টা করব, ঠিক আছে? যেমন দেখো, এইখানে রয়েছে 66 গুণ 50, এই দুটিকে গুণ করলে কিন্তু আমাদের কোনোভাবে 100 হচ্ছে না, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি? এই দেখো, এখানে যেহেতু 50 রয়েছে, 50-এর সঙ্গে আমরা কতকে গুণ করলে 100 পাবো? আমরা যদি 50-এর সঙ্গে 2কে গুণ করি তাহলেই কিন্তু আমরা 50 দুগুণ 100 পেয়ে যাব। কিন্তু এখানে তো 2 নেই, তাহলে আমরা কি করতে পারি? এই দেখো, এখানে কিন্তু একটি সুন্দর পদ্ধতি আছে, সেটি হচ্ছে এই যে 20 রয়েছে, এই 20টাকে যদি আমরা এমনভাবে ভাঙি যেন এর মধ্যে আমরা একটি 2 পাই, ঠিক আছে? এই 20কে আমরা এমন দুটি সংখ্যা দ্বারা ভাগ করব যেন এর মধ্যে একটি আমরা 2 পাই, কারণ আমাদের 50-এর সঙ্গে কিন্তু 2 দরকার, তাই না? তাহলে আমরা কীভাবে করে ভাঙতে পারি? আমরা যদি 20কে এইভাবে করে ভাঙি, 10 দুগুণ 20, তাহলেই কিন্তু হয়ে যায়, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি লিখি 10 গুণ 2, তাহলে 10 দুগুণ হয়ে গেল কত? 20। দেখো, আমাদের এইটির মান কিন্তু ঠিক আছে, 10 এবং 2কে গুণ করলে কিন্তু 20ই হয়। তাহলে আমরা এমনভাবে ভেঙেছি, দেখো এখানে কিন্তু আমরা একটি 2 পেয়ে গেছি, কারণ আমাদের এই 50-এর সঙ্গে এই 2কেই কিন্তু দরকার ছিল। আচ্ছা, এবারে বাকি রইল কি? এইখানে কিন্তু আমরা এই ব্র্যাকেটটাকে, অর্থাৎ এই বন্ধনীটাকে এবারে উঠিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমরা যেহেতু এই বন্ধনীর কাজটাকে এখন করব না, যার কারণে আমরা একই রকমভাবে আমরা এই ব্র্যাকেটের কাজটাকে কিন্তু যেহেতু করব না, যার কারণে এটিকে আমরা উঠিয়ে দেবো। এখন এখানে রয়েছে গুণ, আমরা এখানে লিখে দেবো একটি গুণ। এবারে এখানে রয়েছে 66, আমরা লিখে দেবো 66। এরপরে রয়েছে গুণ 50, আমরা লিখে দেবো গুণ 50। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব? এই 50কে এবং 2কে কিন্তু আমরা গুণ করব, এই দুটিকে গুণ করব, তাই না? যার কারণে এই দুটি সংখ্যাকে কিন্তু আমরা পাশাপাশি নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা শুরুতে লিখবো হচ্ছে 2 গুণ, এরপরে রয়েছে কত? 50। আমরা এই দুটিকে যেহেতু গুণ করবো, আমরা পাশাপাশি এই দুটিকে নিয়ে আসলাম এবং একটি বন্ধনী দিয়ে আটকে দিলাম। এরপর এই দুটির কাজ যেহেতু আমাদের শেষ, বাকি রইল কি? 10 এবং 66। তাহলে এইগুলোর সাথেও যেহেতু গুণ চিহ্ন রয়েছে, দেখো, যার কারণে আমরা কি করবো? এখানেও আমরা একটি গুণ চিহ্ন দিয়ে শুরুতে লিখতে পারি 10 এবং আরও একটি গুণ চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি 66। আচ্ছা, তাহলে এই লাইনের কাজও কিন্তু আমাদের শেষ। আমাদের সর্বপ্রথম টার্গেট হচ্ছে আমাদের 100 বানাতে হবে, যেভাবেই হোক না কেন, তাই না? এখন দেখো, আমরা যদি এই 2কে 50 দ্বারা গুণ করি তাহলে কত হয়? আমরা পাবো হচ্ছে 50 দুগুণ 100। আচ্ছা, আমরা কিন্তু 100 পেয়ে গেছি। এখন কিন্তু আমরা আর এখানে কোনো বন্ধনী ব্যবহার করব না, কারণ আমরা এই দুটিকে গুণ করে যেহেতু একটি মাত্র সংখ্যা পাচ্ছি, যার কারণে কিন্তু আমরা এটিকে আর বন্ধনী ব্যবহার করব না। এরপরে বাকি রইল কি? গুণ 10 গুণ 66, আমরা লিখে দেবো গুণ 10 গুণ 66। আচ্ছা, এখন এই 100-র সঙ্গে যদি আমরা 10কে গুণ করি, অথবা আমরা যদি 10 এবং 66কে আলাদাভাবে গুণ করি, দেখো এই দুটিকে গুণ করে যেহেতু 100 পাচ্ছি, এখন আমরা 10 এবং 66কে যদি আলাদাভাবে গুণ করি তাহলে কত পাবো? আমরা এই 100কে একই রকমভাবে রেখে দিলাম, আমরা 100কে একই রকমভাবে রেখে দিলাম। এরপর একটি গুণ রয়েছে, গুণ রেখে দিলাম। এখন 10 এবং 66কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 660। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো, ঠিক আছে? অথবা এই 660কে যদি আমরা এই লাইনেও লিখতাম, একবারে যদি এই 10 এবং 66কে গুণ করে যে 660 পাচ্ছি, এটিকে যদি এইখানেও লিখতাম তাহলেও কিন্তু হতো, ঠিক আছে? এখন আমাদের বলা হয়েছে 100 গুণ 660। তাহলে এই 100-র সঙ্গে যদি আমরা 660কে গুণ করি তাহলে কত হবে? আমরা যদি গুণ করি, দেখো 660-এর সঙ্গে 660-এর সঙ্গে যদি আমরা 100কে গুণ করি, দেখো 0 এবং 0কে গুণ করলে হয় 0, 0 এবং 6কে গুণ করলে হয় 0, 0 এবং 6কে গুণ করলে হয় 6 0 0, কারণ আমরা জানি 0 দ্বারা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0ই হবে। এবার নিচের লাইনে এসে একটি আমরা কি করব? একটি 0 দিব। এখন এবারে কিন্তু আমরা কি করব? এই মাঝের যে 0টি রয়েছে এটি দ্বারা উপরে 3টিকে গুণ করব। 0 দ্বারা 0কে গুণ করলে হয় 0, 0 দ্বারা 6কে গুণ করলে হয় 6 0 0, 0 দ্বারা 6কে গুণ করলে হয় আবারও 6 0 0। এরপর আমরা নিচের লাইনে এসে এবারে দেবো কিন্তু 2টি 0, তাই না? এখন 1 দ্বারা যদি এই 3টিকে গুণ করি, 1 0 হয় 0, 6 এবং 1কে গুণ করলে হয় 6 1 6, এবং 6 এবং 1কে গুণ করলে হয় 6 1 6। তাহলে আমরা এই তিনটি সংখ্যাকে যদি যোগ করে দিই, দেখো 0 এবং 0 মিলে হয় 0, 0 0 মিলে হয় 0, 0 0 মিলে হয় আবারও 0, 0 এবং 6কে যোগ করলে হয় 6, এবং এখানে রয়েছে শুধুমাত্র 6, এই 6টা কিন্তু নিচে আমাদের রয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 66,000। তাহলে আমরা এখানে লিখে দেবো 66,000। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু খুব সহজে এটিকেও সমাধান করে ফেললাম। এবার যদি আমরা 4 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো আমাদেরকে 4 নম্বরে বলা হয়েছে 4 গুণ 92 গুণ 25। তাহলে এই সংখ্যাগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে করে 100 বানাতে পারি? দেখো এখানে রয়েছে 25 এবং এখানে রয়েছে 4।
তাই না? আমরা যদি 25-এর সঙ্গে 4কে গুণ করি তাহলে কিন্তু হয়ে যায় 100, কারণ আমরা জানি 25 এবং 4কে গুণ করলে হয় 4 25-এ 100। যার কারণে আমরা কী করবো, একটু সমান সমান দিয়ে এই 4 এবং 25কে কিন্তু একটি বন্ধনের মধ্যে আগে আমরা আটকাবো, তাই না? আমরা লিখবো হচ্ছে 4 গুণ 25। আচ্ছা, আমরা এই দুটিকে গুণ করলাম, কারণ প্রত্যেকটি সংখ্যা কিন্তু গুণ আকারে আছে। দেখো প্রত্যেকটি সংখ্যার মাঝে কিন্তু আমরা গুণ চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে এটিকে আমরা ব্র্যাকেট দিয়ে কেন আটকে দিলাম, কারণ এই দুটিকে গুণ করলে আমরা 100 পাবো। কারণ আমাদের 100ই বানাতে হবে, তাই না? এখন আমাদের বাকি রইল কি, 4 এবং 25কে আমরা গুণ করেছি, বাকি রইল 92। আমরা এখানে গুণ দিয়ে লিখবো হচ্ছে 92। এবারে যদি আমরা 4-এর সঙ্গে 25কে গুণ করে দিই, দেখো যেহেতু ব্র্যাকেটের মধ্যে আমাদের বলা হয়েছে 4 গুণ 25, অর্থাৎ 4 এবং 25কে গুণ করলে হয় 4 25-এ 100, আমরা পাচ্ছি 100। এরপরে বাকি রয়েছে আমাদের গুণ 92, আমরা লিখে দেবো গুণ 92। এখন এই 100 দ্বারা যদি আমরা 92কে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 9200। 100 দ্বারা 92কে গুণ করলে আমরা পাবো 9200, অর্থাৎ 9200। ঠিক আছে, তোমরা আলাদা জায়গাতে চাইলে কিন্তু গুণ করেও দেখতে পারো। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর, আমরা উত্তর দিয়ে লিখবো 9200। এবার একই রকমভাবে যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা তোমাদেরকে এর আগে একটি কথা বলি, সেটি হচ্ছে এই অঙ্কগুলোকে যখন আমরা সমাধান করব, আমরা যে দুটি সংখ্যাকে কাজে লাগিয়ে আমরা 100 বানাবো, যেমন দেখো এখানে 4 এবং 25কে কাজে লাগিয়ে কিন্তু আমরা 100 বানিয়েছি, তাই না? যে দুটি সংখ্যাকে কাজে লাগিয়ে আমরা 100 বানাবো, সেই দুটি সংখ্যার মাঝখানে কোন চিহ্নটা আছে সেটি কিন্তু আগে আমরা লক্ষ্য করব। যদি এখানে গুণ অথবা ভাগ থাকে তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী সমাধান করব। কিন্তু যদি এই মাঝে যোগ অথবা বিয়োগ থাকে তখন আমরা কি করব, এই যে যেমন দেখো এখানে রয়েছে গুণ 92, এই 92-এর সঙ্গে আমরা 4কেও আমরা গুণ করব, আবার 92-এর সঙ্গে 25কেও গুণ করব। ঠিক আছে, আবারও বোঝার চেষ্টা করো, যে দুটি সংখ্যাকে কাজে লাগিয়ে আমরা 100 বানাবো সেই দুটি সংখ্যার মাঝে, যেমন এখানে রয়েছে গুণ, যদি গুণ থাকে এবং যদি ভাগ থাকে, যেমন এই অঙ্কটিতেও আমরা 2 এবং 50কে কাজে লাগিয়ে কিন্তু আমরা 100 বানিয়েছি, তাই না? এবং মাঝখানে রয়েছে কি গুণ। তাহলে যদি মাঝে যদি গুণ এবং ভাগ থাকে তাহলে কিন্তু আমরা এই নিয়ম অনুযায়ী সমাধান করব। কিন্তু যদি মাঝখানে যোগ বা বিয়োগ থাকে তখন আমরা কি করব, এই 92-এর সঙ্গে আমরা 4কেও গুণ করবো, আবার 92-এর সঙ্গে 25কেও গুণ করবো, কারণ এই দেখো এই মাঝে কিন্তু একটি গুণ রয়েছে। ঠিক আছে, যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা হয়ে যাবে। এটি তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যদি আমরা এর পরবর্তী অঙ্কগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বরে বলা হয়েছে 32 গুণ 25। তাহলে এটিকে আমরা কিভাবে করে 100 বানাতে পারি, দেখো তো একটু বুদ্ধি খাটিয়ে আমরা কিভাবে করে এটিকে 100 বানাতে পারি। এই দেখো আমরা এইখানে কিন্তু দেখতে পাচ্ছি 25 রয়েছে, তাই না? তাহলে এই 25-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলেই কিন্তু 100 হয়ে যাবে। কিন্তু এই 32টাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কোনোভাবেই 100 বানাতে পারবো না, তাই না? তো কিন্তু 25টাকে যদি আমরা কাজে লাগাই, অর্থাৎ 25-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলে 4 25 হয়ে যাবে 100। এখন বিষয় হচ্ছে যে আমরা এই 4টাকে কোথায় পাবো, এই 4টাকে আমরা কিভাবে করে বের করবো। দেখো এই যে 32 রয়েছে, এই 32কে আমরা এমনভাবে ভাগ করব যেন এখান থেকে আমরা একটি 4 পাই। তাহলে যেহেতু আমাদের 4 দরকার, এই জন্য আমরা 4-এর ঘরের নামটা পড়বো, অর্থাৎ 4 দ্বারা যদি 32কে ভাগ করি দেখো তো কত হয়। আমরা পাবো 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, তারপর হচ্ছে 4 6 24, 4 7 28, 4 8 32, তাই না? আমরা পাই হচ্ছে 4 8 32। আচ্ছা, তাহলে এই দেখো আমরা যদি 8-এর সঙ্গে 4কে গুণ করি তাহলে কিন্তু পেয়ে যাই 32। তার মানে আমরা এইভাবে এখন কি করব, সমান সমান দিয়ে আমরা এইভাবে করে লিখব 8 গুণ 4, অর্থাৎ 4 এবং 8কে গুণ করলে হয় 4 8 32, এবং বাকি রইল কি গুণ 24। দেখো আমরা লিখে দেবো গুণ 25, তাই না? 25 রয়েছে, আমরা শেষে লিখে দেবো 25। তাহলে আমরা এই 32কে ভেঙে পাচ্ছি হচ্ছে 8 গুণ 4, কারণ 4 8 হয় 32, এবং এরপরে শেষে রয়েছে গুণ 25, আমরা লিখে দিলাম গুণ 25। দেখো আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। এবারে যদি আমরা এই 4 এবং 25কে যদি আমরা গুণ করি, আমরা কি করব, 8কে একই রকমভাবে রেখে দেবো, এই গুণটাকেও একই রকমভাবে রেখে দেবো, এবং একটি বন্ধনের ভিতরে আমরা লিখবো হচ্ছে 4 গুণ 25। আমরা লিখবো 4 গুণ 25। দেখো এটিকে আমরা একটি বন্ধনী দিয়ে কেন আটকে দিব, কারণ এই দুটির কাজ করেই কিন্তু আমরা 100 পাবো, তাই না? এখন দেখো এখানে আমরা ভিতরে কি পাচ্ছি, ভিতরে কিন্তু পাচ্ছি গুণ। তার মানে আমরা কিন্তু এটিকে কিভাবে করে সমাধান করবো, আগে আমরা এই দুটিকে গুণ করব, তাই না? আচ্ছা দেখো এখানে রয়েছে 8, আমরা লিখে দিলাম 8, এখানে গুণ রয়েছে, আমরা লিখে দিলাম 8। এখন এই বন্ধনের ভিতরের কাজটুকুকে যদি আমরা করি, 4 এবং 25কে গুণ করলে হয় 4 25 100। এখন আমরা এখানে যেহেতু 100 পাচ্ছি, এবার আমাদের বলা হয়েছে 8 গুণ 100, অর্থাৎ 8-এর সঙ্গে 100কে গুণ করলে হয় 8 100 800।
তাহলে এই যে 800 পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 800। দেখো কত সহজ অঙ্কগুলো। এবার 6 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, 6 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 97 গুণ 8। তাহলে দেখো তো এই দুটি সংখ্যার মধ্যে কোনটিকে কাজে লাগিয়ে আমরা 100 বানাতে পারি? বন্ধুরা 8কে কাজে লাগিয়ে আমরা 100 বানাতে পারবো কি? আমরা কিন্তু পারবো না। কিন্তু আমরা এই 97কে কাজে লাগিয়ে কিন্তু 100 বানাতে পারবো। কিভাবে? কারণ 97 থেকে কিন্তু আমরা যদি 97-এর সঙ্গে 3কে যোগ করে দিই তাহলে কিন্তু পেয়ে যাব 100। অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা 100 থেকে 97কে কি 3 মাত্র কম রয়েছে, তাই না? আবার যদি একটু সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি, এই 97 দ্বারা আমরা কি বুঝতে পারি? 100 থেকে কিন্তু 3 মাত্র কম রয়েছে। তাহলে 100 থেকে যদি আমরা 3কে বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব 97, তাই না? আমাদের যেভাবে হোক 100 বানাতে হবে, আমাদের 100 সংখ্যাটাকে কিন্তু উল্লেখ করতে হবে, তাই না? মানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কী করবো? এখানে একটু সমান সমান দিয়ে আমরা লিখবো হচ্ছে 100 বিয়োগ 3। দেখো তাহলে কিন্তু এই 100 সংখ্যাটিকে আমাদের ব্যবহার করা হয়ে গেল। আচ্ছা, তাহলে 100 থেকে যদি আমরা 3কে বিয়োগ করে দিই তাহলেই কিন্তু এই 97 হবে, তাই না? তাহলে কিন্তু আমাদের এই মান ঠিক থাকছে, অর্থাৎ এখানে 97, এইখানেও আমরা পাচ্ছি 97। তাহলে এবারে বাকি রইল কি? গুণ 8, আমরা লিখে দেবো গুণ 8। এবারে দেখো আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটি আমরা পাচ্ছি এখানে বলা হয়েছে 100 বিয়োগ 3। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? বিয়োগ পাচ্ছি কিন্তু মাঝে, তাই না? আমি বলেছি যে মাঝে যদি আমরা বিয়োগ অথবা যোগ পাই তখন আমরা কি করব? এই যে পাশে যে সংখ্যাটি রয়েছে এখানে রয়েছে 8, 8-এর সঙ্গে দেখো এখানে কিন্তু রয়েছে একটি গুণ। 8-এর সঙ্গে আমরা এই 100কেও গুণ করবো, আবার 8-এর সঙ্গে আমরা 3কেও গুণ করব। অর্থাৎ এই দুটি সংখ্যাকে আমরা আলাদা আলাদাভাবে 8-এর সঙ্গে গুণ করব। ঠিক আছে? তাহলে শুরুতে আমরা কি করব? 8-এর সঙ্গে 100কে গুণ করবো। আমরা লিখবো হচ্ছে 100 গুণ 8। আচ্ছা, এতটুকুর কাজ আমাদের শেষ। এটিকে আমরা একটি ব্র্যাকেট দিয়ে আটকে দিব। এবারে মাঝে রয়েছে কি? একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা এই বিয়োগটাকে কিন্তু এইখানে লিখে দেব। এবারে 3-এর সঙ্গে কিন্তু আমরা 8কে গুণ করব। তাহলে আমরা এবারে আবারও একটি বন্ধনী দিয়ে লিখব 3 গুণ 8। দেখো তাহলে এইবারে কিন্তু আমাদের এই লাইনের কাজ শেষ। এখন আমরা 100-র সঙ্গে যদি 8কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 8 100 800। আমরা এখানে লিখে দেবো 800। এখানে একটি বিয়োগ রয়েছে, আমরা বিয়োগটাকে একই রকমভাবে রেখে দেবো। এবং এইখানে বলা হয়েছে 3 গুণ 8, অর্থাৎ 3 এবং 8কে গুণ করলে হয় 8 একে 8, 8 দুগুণ 16, 3 24। আমরা পাচ্ছি 24। এবারে দেখো আমরা যদি এই 800 থেকে 24কে বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাবো? আমরা কিন্তু এখানে পাবো 776। ঠিক আছে? তোমরা আলাদা জায়গাতে কিন্তু চাইলে গুণ করে দেখতে পারো, আমাদের বিয়োগ করে দেখতে পারো। আমাদের বিয়োগফল হবে হচ্ছে 776। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা এই অঙ্কগুলো খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। আচ্ছা, নিচের যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে প্রথমে এবং তারপরে সমাধান করতে হবে, তাই না? তাহলে দেখো 1 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? আচ্ছা, আমাদের কিন্তু এখানে 5টি পেন্সিলের দাম দেওয়া রয়েছে, তাই না? 5টি পেন্সিলের দাম দেওয়া রয়েছে 60 টাকা। তাহলে আমরা 9টি পেন্সিলের দাম কীভাবে করে বের করব? এটি কিন্তু খুবই সহজ বন্ধুরা। সেটি হচ্ছে কিভাবে? দেখো, যেহেতু আমাদের 5টি পেন্সিলের দাম দেওয়া রয়েছে, এইখান থেকে আমরা কি করব? এইখান থেকে কিন্তু আমরা শুরুতে একটি পেন্সিলের দাম বের করব। কারণ আমরা যদি একটি পেন্সিলের দাম বের করি তাহলে কিন্তু আমরা 9টি পেন্সিলের দামও অবশ্যই বের করতে পারবো। কারণ একটির যে দাম হবে সেই দামের সঙ্গে যদি আমরা 9কে গুণ করে দিই তাহলেই কিন্তু 9টি পেন্সিলের দাম আমরা পেয়ে যাব। তাহলে শুরুতে আমরা কিভাবে করে একটি পেন্সিলের দাম বের করতে পারি? দেখো, 5টি পেন্সিলের দাম যদি 60 টাকা হয় তাহলে এই 60কে যদি আমরা 5 ভাগ করি, যেহেতু 5টি পেন্সিল, 60কে 5 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব একটি পেন্সিলের দাম কত, তাই না? তারপরে সেই ভাগফলের সঙ্গে, অর্থাৎ একটি পেন্সিলের যে দাম পাবো সেই দামের সঙ্গে আমরা 9কে গুণ করলে পেয়ে যাব 9টি পেন্সিলের দাম কত। তাহলে এই বিষয়টিকে কিন্তু আমাদের প্রথমে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে গাণিতিক বাক্যে আমরা কীভাবে করে প্রকাশ করতে পারি? আচ্ছা, গাণিতিক বাক্যটা কি? অনেকেই কিন্তু জানে না যে গাণিতিক বাক্যটা কি। গাণিতিক বাক্য হচ্ছে সেই বাক্য, মানে সেই লাইন, যে লাইনের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং গণিতের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের চিহ্ন থাকবে। যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলো হচ্ছে কি গণিত সম্পর্কিত চিহ্ন বা প্রতীক, তাই না? এই গাণিতিক বাক্যের মধ্যে কিন্তু কোনো
এই ধরনের বর্ণ বা শব্দ কিন্তু থাকবে না, ঠিক আছে? ক খ সরে সরে এইগুলো কিন্তু থাকবে না, শুধুমাত্র সংখ্যা থাকবে। যেমন দেখো এই যে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক একটি গাণিতিক বাক্য, ঠিক আছে? এরকম গাণিতিক বাক্যে কিন্তু আমাদের শুরুতে এটিকে প্রকাশ করতে হবে। তাহলে 1 নম্বরে আমরা কীভাবে করে গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি? আমরা শুরুতে 60 টাকাকে আমরা ভাগ করবো কত দ্বারা? 5 দ্বারা, তাই না? তাহলে আমরা একটি পেন্সিলের দাম পেয়ে যাবো। আমরা শুরুতে লিখবো হচ্ছে 60 ভাগ 5। তারপরে আমরা কি করব? এরপরে যা পাবো এই ভাগ করে ওর সঙ্গে আমরা গুণ করবো কাকে? 9কে, কারণ আমাদের বের করতে বলা হয়েছে 9টি পেন্সিলের দাম কত। তাহলে আমরা 1 নম্বর দিয়ে কি লিখতে পারি? এখন আমরা 1 নম্বর দিয়ে লিখবো, যেহেতু 5টি পেন্সিলের দাম 60 টাকা, যার কারণে আমরা কি করবো? একটি বন্ধনের মধ্যে লিখবো হচ্ছে 60, এবং এই 60কে আমরা ভাগ করবো কত দ্বারা? যেহেতু 5টি পেন্সিলের দাম 60 টাকা, যার কারণে 60কে ভাগ করবো আমরা 5 দ্বারা। যখন 60কে আমরা 5 দ্বারা ভাগ করব তখন কিন্তু আমরা একটি পেন্সিলের যে দাম সেটিকে পেয়ে যাব। আচ্ছা, যখন আমরা এই ভাগ করে একটি পেন্সিলের দাম পাবো তখন এই একটি পেন্সিলের সঙ্গে আমরা গুণ করব কাকে? যেহেতু 9টি পেন্সিলের দাম বের করতে বলা হয়েছে, যার কারণে এর সঙ্গে আমরা গুণ করব হচ্ছে 9কে। আচ্ছা, এরপর আমরা কি করব? একটু সমান সমান চিহ্ন দেব। সমান সমান চিহ্ন দিয়ে যে উত্তরটি হবে সেটিকে কিন্তু আমরা এইখানে লিখে দেব। তাহলে এই যে বাক্যটি আমরা তৈরি করলাম এটি হচ্ছে কি? গাণিতিক বাক্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে যদি দেখো আমরা যদি এবারে এই অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো 60কে প্রথমে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? আমরা যেহেতু এখানে একটি বন্ধনী দেখতে পাচ্ছি, বন্ধনীর ভিতরে কাজটাকে কিন্তু আমরা শুরুতে করব। তাহলে 60কে 5 দ্বারা ভাগ করলে হয়, আমরা জানি 5 12 60, অর্থাৎ আমরা ভাগফল পাবো 12। অর্থাৎ এই যে 12 পাচ্ছি, 12 দ্বারা আমরা বুঝতে পারছি একটি পেন্সিলের দাম হচ্ছে 12 টাকা, ঠিক আছে? তাহলে একটি পেন্সিলের দাম যদি 12 টাকা হয়, এবার আমরা বের করবো কাকে? আমরা বের করবো 9টি পেন্সিলের দাম কত। তাহলে 9টি পেন্সিলের দাম আমরা কীভাবে বের করবো? এই 12 সঙ্গে যদি 9কে আমরা গুণ করে দিই তাহলে তো পেয়ে যাবো 9টি পেন্সিলের দাম কত, তাই না? এতটুকুকে কাজ করে আমরা পাচ্ছি 12, এরপরে বাকি রইল গুণ 9, আমরা লিখে দেবো গুণ 9। এখন এই 12 এবং 9কে যদি আমরা আলাদা জায়গাতে গুণ করি, দেখো 12 এবং 9কে যদি গুণ করি, 9 এবং 2কে গুণ করলে হয় 9 2 18, 18 8কে লিখলাম এইখানে, হাতে থেকে আমাদের 1, 9 এবং 1কে গুণ করলে হয় 9 1 9, 9এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 10, অর্থাৎ 12 এবং 9কে গুণ করলে হয় 108। তাহলে এই যে 108 পাচ্ছি, 108 দ্বারা আমরা কি বুঝতে পারি? এই 108 দ্বারা আমরা বুঝতে পারি 9টি পেন্সিলের দাম হচ্ছে 108 টাকা। এটি হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে? আমরা এইভাবে করে কিন্তু খুবই সহজে এই অঙ্কটিকে সমাধান করতে পারি। এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো আমরা যদি 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? দেখো আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ভাজক হচ্ছে ভাগশেষের 3 গুণ এবং ভাগফল হলো ভাজকের 4 গুণ। এখন বলা হয়েছে ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? বন্ধুরা, এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই অঙ্কটির সমাধানের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় সম্পর্কে কিন্তু জানতে হবে। যেমন ভাজক কি, ভাগশেষ কি, তারপরে ভাগফল কি, ভাজ্য কি, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের আগে জানতে হবে। আমরা যদি এগুলোকে ভালো করে না জানি তাহলে কিন্তু এই অঙ্কটা আমরা কোনোভাবেই সমাধান করতে পারবো না। তাহলে চলো একদম শুরুতে আমরা এইগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। আমরা ধরে নিচ্ছি 2 দ্বারা 5কে ভাগ করতে হবে, ঠিক আছে? আমরা যদি নর্মালি বা সাধারণভাবে যেভাবে করে ভাগ করতে হয় আমরা যদি সেইভাবে করে 2 দ্বারা 5কে ভাগ করি, আমরা কতবার ভাগ করতে পারবো? আমরা কি করব? 2-এর ঘরে নামটা পড়বো, তাই না? দেখবো যে 2-এর সঙ্গে কতকে গুণ করলে 5-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি, তাই না? আমরা জানি 2 1 2, 2 2 গুণ 4। আচ্ছা, 2-এর সাথে 2কে গুণ করলে হয় 2 2 গুণ 4। আবার 2-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি তাহলে হয়ে যাবে 3 2 গুণ 6। কিন্তু আমরা জানি এই মাঝখানে যেহেতু 5 রয়েছে, 5-এর চেয়ে বড় সংখ্যা হলে কিন্তু হবে না, তাই না? 2-এর সঙ্গে 3কে গুণ করলে হয়ে যাবে 3 2 গুণ 6, অর্থাৎ 5-এর চেয়ে কিন্তু বড় হয়ে যাবে। যার কারণে আমরা কি করব? 2-এর সঙ্গে 2কে গুণ করব, কারণ 2-এর সঙ্গে 2কে গুণ করলে পাই 2 2 গুণ 4। এটি কিন্তু 5-এর চেয়ে ছোট। তাহলে এবার আমরা কি করব? এই 5 থেকে নিচে যে 4 রয়েছে 4কে বিয়োগ করে দিব। 5 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 1। এবারে দেখো এই যে 1 পাচ্ছি, এই 1কে আমরা কি আর 2 দ্বারা ভাগ করতে পারবো? আর কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ এই 1 ছোট, তাই না? এখন এইখানে কিন্তু দেখো এই ভাগটিকে সমাধান করে আমরা কয়েকটি অংশ পাচ্ছি, যেমন এই একটি অংশ, এই একটি অংশ, এই একটি অংশ এবং এই একটি অংশ। তাহলে এই প্রত্যেকটি অংশের কিন্তু এক একটি নাম রয়েছে, ঠিক আছে? যেমন এই 2 দ্বারা কিন্তু আমরা এখানে ভাগ করেছি, তাই না? তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, তাকে বলা হয় ভাজক।
আচ্ছা, তাহলে এই যে 2, এই 2কে আমরা বলতে পারি কি ভাজক। অর্থাৎ যে সংখ্যাটি ভাগ করে, এই 5 কিন্তু ভাগ করেছে কাকে? 2 কিন্তু ভাগ করেছে, 2 ভাগ করেছে কাকে? 5কে। তাহলে যে ভাগ করে অর্থাৎ যাকে দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। এবং যে সংখ্যাটিকে ভাগ করা হয়, যেমন আমরা কিন্তু এখানে 5কে ভাগ করেছি, তাহলে যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। ঠিক আছে? অর্থাৎ আমরা এইভাবেও বলতে পারি যে সংখ্যাটি ভাগ হয়ে যায় তাকে বলা হয় ভাজ্য। এবারে ভাগ করার পরে আমরা এইখানে গিয়ে যে উত্তরটা পাই, এটাকে কিন্তু আমরা বলি সাধারণত উত্তর, তাই না? তাহলে এই যে উত্তরটা আমরা পাই এটিকে বলা হয় ভাগফল। অর্থাৎ ভাগ করার পরে আমরা যে ফলাফলটা পাই সেটিকে বলা হয় হচ্ছে ভাগফল। এবং এই দেখো আমরা যখন ভাগ করলাম, ভাগ করার শেষে কিন্তু এই একটা অবশিষ্ট রয়ে গেল, তাই না? এই এককে কিন্তু আর আমরা ভাগ করতে পারবো না। তাহলে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে বা ভাগ করার পরে শেষে গিয়ে যে সংখ্যাটি থেকে যায় সেটিকে বলা হয় হচ্ছে ভাগশেষ। এটিকে বলা হয় ভাগশেষ। দেখো এখানে কিন্তু আমরা 4টা অংশ পাচ্ছি। এক হচ্ছে এটিকে বলা হয় ভাজক, এটিকে বলা হয় ভাজ্য, এটিকে বলা হয় ভাগফল, এবং শেষে গিয়ে যেটি অবশিষ্ট থেকে যায় সেটিকে বলা হয় ভাগশেষ। হ্যাঁ, আশা করি সকলেই তোমরা এই বিষয়গুলো সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পেয়েছো। এবারে যদি আমরা বইয়ের কাছে লক্ষ্য করি, দেখো বই আমাদের কি বলে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ভাজক ভাগশেষের 3 গুণ। অর্থাৎ এই যে ভাজক, ভাজকটা হচ্ছে ভাগশেষের 3 গুণ। তার মানে ভাগশেষ যা হবে এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, তাহলে এই 3কে গুণ করে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হচ্ছে ভাজকের স্থানে রয়েছে। ঠিক আছে? এই কথাটি কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে। এবং বলা হয়েছে কি, এবং ভাগফল ভাজকের 4 গুণ। অর্থাৎ এই ভাগফল হচ্ছে কত? ভাগফল হচ্ছে ভাজকের 4 গুণ। অর্থাৎ ভাজক যে সংখ্যাটি আমরা পাবো এটির সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, তাহলে এই দুটি মিলে অর্থাৎ গুণ করার পরে আমরা যে গুণফলটা পাবো সেটা হচ্ছে ভাগফল। এখন আমাদের বলা হয়েছে যদি ভাগশেষ 2 হয় তাহলে ভাজ্য কত? এবং ভাগশেষ আমাদের বলা হয়েছে কত? ভাগশেষ হচ্ছে 2। তাহলে ভাগশেষটা যদি 2 হয়, এখন আমাদের বের করতে বলা হয়েছে ভাজ্য কত, অর্থাৎ যে সংখ্যাটিকে আমরা ভাগ করব সেই সংখ্যাটি কত। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? যেহেতু আমাদের ভাগশেষের হিসাবটা দেওয়া রয়েছে, অর্থাৎ ভাগশেষ শুধুমাত্র 2, এটি যেহেতু আমাদের দেওয়া রয়েছে, এটিকে ব্যবহার করে কিন্তু আমরা এই ভাজকটাকে বের করব এবং ভাগফলটাকে বের করব। কিভাবে বের করব? দেখো আমাদের ভাজক বলা হয়েছে কি, ভাজক বলা হয়েছে ভাগশেষের 3 গুণ। তাহলে ভাগশেষ রয়েছে কত? ভাগশেষ রয়েছে 2। এই 2 এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে ভাজক কত, তাই না? তাহলে 2 নাম্বার দিয়ে আমরা শুরুতে কি লিখতে পারি? আমরা 2 নাম্বার দিয়ে শুরুতে লিখতে পারি দেওয়া আছে, আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে ভাজক সমান, বা বলা হয়েছে কি যে ভাজক ভাগশেষের 3 গুণ, তাই না? তাহলে আমরা লিখলাম দেওয়া আছে ভাজক সমান সমান কি? ভাজকের কথা আমাদের বলা হয়েছে যে ভাজক হচ্ছে ভাগশেষের 3 গুণ, তাই না? তাহলে আমরা ভাগশেষের সঙ্গে 3কে গুণ করব। তাহলে আমরা লিখব হচ্ছে ভাগশেষ গুণ 3। অর্থাৎ ভাগশেষ যা রয়েছে এটির সঙ্গে 3কে গুণ করলেই কিন্তু আমরা ভাজক পেয়ে যাব। আবারও বোঝার চেষ্টা করো, আমাদের যেহেতু বইতে দেওয়া আছে যে ভাজক হলো ভাগশেষের 3 গুণ, যার কারণে আমরা লিখলাম যে দেওয়া আছে ভাজক সমান সমান ভাগশেষের 3 গুণ। যেহেতু বলা হয়েছে এই জন্য আমরা লিখেছি ভাগশেষ গুণ 3, তাই না? তাহলে ভাগশেষ যা পাবো এটির সঙ্গে 3কে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব ভাজক কত। এবার এই সমান সমানের নিচে আমরা আরেকটি সমান সমান চিহ্ন দেবো। এখন আমরা বইতে যদি লক্ষ্য করি, দেখো বইতে কিন্তু আমাদের বলা হয়েছে ভাগশেষ 2। আমাদের এই ভাগশেষটাকে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা ভালো করে বইতে লক্ষ্য করে দেখো, ভাগশেষ দেওয়া রয়েছে 2। তাহলে এই ভাগশেষের জায়গাতে যদি আমরা 2 লিখে দিই, এখন এই পাশে রয়েছে গুণ 3, আমরা লিখে দেব গুণ 3। এখন দেখো এবারে যদি এই 2 এর সঙ্গে 3কে আমরা গুণ করি তাহলে আমরা কত পেয়ে যাব? 3 দুগুণ 6। এই যে 6 পাচ্ছে, এই 6 দ্বারা আমরা কি বুঝতে পারি? ভাজক হচ্ছে 6। এখন আমরা কিন্তু এখানে দুটি জিনিস পেয়ে যাচ্ছে, সেটি হচ্ছে কি, বইতে তো আমাদের দেওয়াই রয়েছে ভাগশেষ 2, এবং আমরা আরেকটি জিনিস বের করে ফেললাম, সেটি হচ্ছে ভাজক বের করে ফেললাম আমরা 6। এখন আমরা আর কি বের করব? আমাদের কিন্তু আরেকটা কথা বলা হয়েছে প্রশ্নে, সেটি হচ্ছে ভাগফল হলো ভাজকের 4 গুণ। এই কথাটি কিন্তু বলা হয়েছে। তাহলে ভাগফলটাকে যদি আমরা এবারে বের করি, আমরা লিখব হচ্ছে এবং ভাগফল সমান সমান আমাদের ভাগফল কি বলা হয়েছে? বলা হয়েছে ভাগফল হচ্ছে ভাজকের 4 গুণ, অর্থাৎ ভাজক যা হবে এর 4 গুণ হবে হচ্ছে ভাগফল। তাহলে ভাজক যেহেতু আমরা পাচ্ছি 6, আমরা এই সূত্রটাকে আগে লিখি, যেটি আমাদের বলা হয়েছে যে ভাগফল হচ্ছে ভাজকের 4 গুণ, যার কারণে আমরা লিখবো হচ্ছে ভাজক
ভাজক এর সাথে গুণ করব কতকে, এর সাথে গুণ করব আমরা 4কে, যেহেতু 4 গুণ, যার কারণে আমরা লিখলাম ভাজক গুণ 4। আচ্ছা, এবারে আমরা এই সমান সমানের নিচে আরও একটি সমান সমান চিহ্ন দেবো। এখন দেখো ভাজক আমরা পেয়েছি কত, আমরা ভাজক পেয়েছি কিন্তু 6, যার কারণে এই ভাজকের মান লিখে দেবো আমরা 6। এরপরে রয়েছে গুণ 4, আমরা লিখে দেবো গুণ 4। এখন আমরা যদি এই ভাজকটাকে বের করি, দেখো 6 এবং 4কে গুণ করলে হয় 4 ছক 24। দেখো আমরা কিন্তু এই যে 24 পাচ্ছি, 24 দ্বারা বুঝতে পারি ভাগফল হচ্ছে 24। তাহলে আমরা ভাজক পাচ্ছি 6, ভাগফল পাচ্ছি 24, এবং ভাগশেষ তো আমাদের বইতে দেয়াই রয়েছে 2। এখন এইগুলোকে ব্যবহার করে আমাদের কিন্তু বের করতে হবে যে ভাজ্য কত, কারণ আমাদের কিন্তু প্রশ্নে বের করতে বলা হয়েছে যে ভাজ্য কত। তাহলে এখন এই ভাজ্যটাকে বের করতে গেলে এই ভাজ্য বের করার একটি সূত্র রয়েছে, এই সূত্রটা কিন্তু অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এই সূত্রটা হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা দেখো, আমরা যদি এই সূত্রটাকে লিখি, আমরা লিখবো আমরা জানি, হ্যাঁ আমরা সূত্রটাকে লিখবো হচ্ছে আমরা জানি দিয়ে লিখবো আমরা জানি ভাজ্য সমান সমান, আমরা লিখবো হচ্ছে আমরা জানি ভাজ্য সমান সমান। এখন এই ভাজ্যর সূত্রটা হচ্ছে কি, ভাজ্য সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল, এবং এর সাথে যোগ করে দেব ভাগশেষ। আমরা যোগ চিহ্ন দিয়ে লিখে দেব ভাগশেষ। এই যে সূত্রটা আমরা লিখলাম, দেখো এই সূত্রটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা কি লিখলাম, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। তোমাদের যত প্রশ্নে ভাজ্যটাকে বের করতে বলা হবে, তখন কিন্তু এই সূত্রটাকে ব্যবহার করে তোমরা উত্তর বের করতে পারবে। তোমরা যদি এই সূত্রটি না জেনে থাকো, তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা ভাজ্য বের করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন এটিকে ব্যবহার করে আমরা খুব সহজে কিভাবে করে ভাজ্যটাকে বের করতে পারি। আমরা এই সমান সমানের নিচে সমান সমান চিহ্ন দেবো। এখন এখানে ভাজক রয়েছে কত, আমরা এই মানগুলোকে বসাবো। যেমন ভাজক আমরা পেয়েছি কত, ভাজক পেয়েছি কিন্তু আমরা 6, যার কারণে ভাজকের জায়গাতে আমরা লিখে দেবো 6। এবারে রয়েছে গুণ, আমরা লিখে দেবো গুণ। খুব সহজ কিন্তু। দেখো এখন বলা হয়েছে ভাগফল, তাহলে ভাগফল আমরা কিন্তু বের করেছিলাম, তাই না। ভাগফল বের করেছি কত, 24, আমরা এখানে লিখে দেবো 24, ভাগফলের জায়গাতে লিখে দেবো 24। এরপরে রয়েছে যোগ, আমরা এখানে এই যোগটিকে এইভাবেই রেখে দেবো, এবং শেষে গিয়ে বলা হয়েছে ভাগশেষ। তাহলে ভাগশেষ আমাদের কিন্তু বইতে দেওয়া রয়েছে কত, বইতে বলা হয়েছে ভাগশেষ 2, আমরা এখানে লিখে দিলাম 2। এখন আমরা পাচ্ছি 6 গুণ 24 যোগ 2। এখন যদি এটিকে আমরা সমাধান করি, দেখো আমরা কিভাবে করে এটিকে সমাধান করতে পারি। আমরা নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দিয়ে আমরা শুরুতেই এই 6-এর সঙ্গে 24কে কিন্তু গুণ করব, কারণ আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মধ্যে কিন্তু গুণ এবং ভাগের কাজটাকে আগে করতে হয় এবং যোগ বিয়োগের কাজটা পরে করতে হয়। তাহলে আমরা যদি এই দুটিকে গুণ করি, 6 এবং 24কে যদি আমরা আলাদা জায়গাতে গুণ করি, আমরা আলাদা জায়গাতে গুণ করলে কিন্তু এই দুটিকে গুণ করলে গুণফল পাবো হচ্ছে 144। তোমরা আলাদা জায়গাতে চাইলে গুণ করে দেখতে পারো, আমরা গুণফল পাবো 144। আমরা এখানে লিখে দেবো হচ্ছে 144, এবং এই দুটিকে গুণ করে যেহেতু 144 পাচ্ছে, বাকি রইল কি যোগ 2, আমরা এখানে লিখে দেবো যোগ 2। এখন যদি নিচের লাইনে এসে আরও একটি সমান চিহ্ন দিই, আমরা 144-এর সঙ্গে যদি আমরা 2কে যোগ করে দিই, তাহলে পাবো হচ্ছে কত, দেখো 4 এবং 2কে যোগ করলে পাবো হচ্ছে 6। এখানে রয়েছে 4-এর সাথে আমরা এখানে কতকে যোগ করবো, এখানে কিন্তু কিছুই নেই, তাহলে 4 এবং 0কে যোগ করলে কিন্তু আমরা 4ই পাবো, লিখে দিলাম 4। 1 এবং 0কে যোগ করলে কিন্তু আমরা 1ই পাবো, অর্থাৎ 144-এর সঙ্গে যখন আমরা 2কে যোগ করবো, তখন আমরা পাবো 146। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এটি দ্বারা বুঝতে পারি ভাজ্য হচ্ছে 146। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো ভাজ্য 146। দেখো আমরা কিন্তু খুবই সহজেই এই অঙ্কটিকে সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নম্বরে বলা হয়েছে জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা, প্রতি মাসে খরচ হয় 7,250 টাকা, তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন। আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে জনাব শম্পার মাসিক বেতন হচ্ছে, মানে তিনি 1 মাসে বেতন পান 7,500 টাকা। এখন বলা হয়েছে তিনি প্রতি মাসে খরচ করেন হচ্ছে 7,250 টাকা। তাহলে এই যে 7,500 টাকা তিনি বেতন পান, এখান থেকে 7,250 টাকা কিন্তু তিনি খরচ করে ফেলেন, হ্যাঁ। এবং এই প্রত্যেক মাসে এই টাকাটা খরচ করার পরে যে টাকাটা অবশিষ্ট থাকে, সেই টাকাটা কিন্তু তিনি জমা করেন। এখন তিনি যদি এরকম প্রত্যেক মাসে ওই টাকাটাকে জমা করেন, তাহলে বলা হয়েছে তিনি 1 বছরে
কত টাকা জমাতে পারবেন। 1 বছর মানে কত দিন? 1 বছর মানে কিন্তু 12 মাস। আমরা জানি 1 বছর মানে 12 মাস। তাহলে 1 মাসে তিনি যে কয় টাকা জমা করেন, 12 মাসে কি তার চেয়ে কম জমা করবেন না বেশি জমা করবেন? অবশ্যই বেশি জমা করবেন, তাই না? এবং কত বেশি? 12 গুণ বেশি কিন্তু জমা করবেন, তাই না? তাহলে আমরা কি করব? আমরা প্রথমে বের করবো যে তিনি 1 মাসে কত টাকা জমা রাখেন। আচ্ছা দেখো, এই অঙ্কগুলোকে কিন্তু আমাদের বলা হয়েছে কি? আমাদের কিন্তু বলা হয়েছে যে এই অঙ্কগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। তাহলে আমরা যদি এটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে তারপরে সমাধান করি, তাহলে আমরা কিভাবে করে গাণিতিক বাক্যে এটিকে প্রকাশ করতে পারি? আমরা শুরুতে কি করব? এই যে 7,500 টাকা তিনি বেতন পান, এই টাকা থেকে 7,250 টাকা যেহেতু তিনি খরচ করে ফেলেন, খরচ করলে কি এই টাকাটা তার থাকে নাকি তার এই টাকা থেকে চলে যায়, মানে কমে যায়? কোনটা? অবশ্যই কিন্তু কমে যায়, তাই না? খরচ করা মানে কি তার কিন্তু এটা কমে যায়। তাহলে এই টাকা থেকে যেহেতু 7,250 টাকা তিনি খরচ করে ফেলেন, যার কারণে কিন্তু এই 7,250কে আমরা শুরুতে বিয়োগ করে দিব, তাই না? যখন আমরা এই 7,500 থেকে এটিকে বিয়োগ করব, তখন কিন্তু আমরা পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে। এবং যে টাকাটা অবশিষ্ট থাকে সেই টাকার সঙ্গে আমরা গুণ করব কাকে? যেহেতু 1 বছরের হিসেব আমাদের বের করতে বলা হয়েছে, তাহলে 1 বছর মানে কত মাস? 1 বছর মানে কিন্তু 12 মাস, তাই না? তাহলে সেই টাকার সঙ্গে আমরা যদি 12কে গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে 1 বছরে তিনি কত টাকা জমাতে পারবেন। তাহলে 3 নাম্বার দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা 3 নাম্বার দিয়ে লিখব, যেহেতু তার মাসিক বেতন হচ্ছে 7,500 টাকা, আমরা শুরুতে লিখব 7,500। এখন এই 7,500 টাকা থেকে তিনি খরচ করে ফেলেন কত টাকা? খরচ করে ফেলেন হচ্ছে 7,250 টাকা, যার কারণে আমরা এই 7,500 থেকে বিয়োগ করে দেব হচ্ছে 7,250 টাকাকে, তাই না? এখন এই 7,500 থেকে যখন 7,250কে আমরা বিয়োগ করে দিব, তখন দেখো আমরা কিন্তু এই বিয়োগটাকে করার পর আমরা পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে, তাই না? তাহলে এখানে আমরা যে উত্তরটি পাবো, আমরা সেটি দ্বারা বুঝতে পারবো যে এই কয় টাকা তার কাছে অবশিষ্ট থাকে, এবং সেই টাকাটা কিন্তু তিনি প্রত্যেক মাসে জমা করেন, তাই না? তাহলে এটি হচ্ছে কি 1 মাসের হিসাব। তাহলে এইখানে যে কয় টাকা তিনি জমা করবেন, এটি হচ্ছে 1 মাসের হিসাব। তাহলে 1 মাসে তিনি যে কয় টাকা জমা করবেন, আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে 12 মাসে, মানে 1 বছরে কত টাকা জমা করবেন। তাহলে এই টাকার সঙ্গে আমরা গুণ করব কাকে? আমরা গুণ করে দেব 12কে, কারণ 12 মাসে কিন্তু তার আরও 12 গুণ টাকা হবে, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেব গুণ 12। এবার দেখো আমরা যদি সমাধান করি, আমরা কি করব? দেখো এটিকে কিন্তু আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে কি, আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে গাণিতিক বাক্যে প্রকাশ করে তারপরে সমাধান করো, তাই না? এখন আমরা যদি বিয়োগ করি, দেখো আমরা এই শেষের সংখ্যা থেকে জানি শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। শেষে রয়েছে 0, এখানেও রয়েছে 0, 0 থেকে 0কে বিয়োগ করলে হয় 0, আমরা লিখে দিলাম 0। এখানে রয়েছে 0, এই 0 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি, আমরা কিন্তু 5কে বিয়োগ করতে পারবো না, কারণ এই 5 হচ্ছে বড়, 0 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? এখন এই 0কে আমরা কিভাবে 5-এর চেয়ে বড় বানাবো? আমরা পাশে যে 5 রয়েছে, এই 5-এর চেয়ে 1কে ধার করে 0-এর কাছে নিয়ে আসবো। দেখো ও ছিল আগে হচ্ছে 0, এই যখন 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আমরা নিয়ে আসবো, তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এখন কিন্তু ও আর ছোট নেই, ও কিন্তু এখন হয়ে গেছে 10। এখন এই 10 থেকে আমরা 5কে বিয়োগ করব। আমরা জানি 10 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আরও 5, আমরা এখানে লিখে দেবো 5। এবারে দেখো এই যে 5 আমরা দেখতে পাচ্ছি, এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 5 নেই, কারণ এই 5 থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম, মনে আছে? যার কারণে এই 5 থেকে 1 কমে গিয়ে এখন ও হয়ে গেল 4। এই 4 থেকে যদি আমরা 2কে বিয়োগ করি, 4 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 2, আমরা লিখে দিলাম 2। এবার রয়েছে এখানে 7 থেকে 7 বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। কিন্তু আমরা জানি যে শুরুতে কিন্তু কখনোই 0 লিখতে হয় না, কারণ যে কোনো সংখ্যার শুরুতে যদি 0 থাকে, সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না। আচ্ছা, এখানে আমরা তাহলে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 250। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে তার এই 250 টাকা অবশিষ্ট থাকে 1 মাসে, এবং এই 1 মাসে কিন্তু তিনি 250 টাকা জমা করেন। তাহলে এখন 1 মাসে যদি 250 টাকা জমা করেন, 12 মাসে কি কম জমা করবেন না বেশি জমা করবেন? অবশ্যই 12 গুণ বেশি জমা করবেন। যার কারণে আমরা কি করেছি, এখানে লিখেছি গুণ 12। তাহলে এই গুণ 12কে কিন্তু আমরা ওর সাথে লিখে দেবো, আমরা লিখে দেবো গুণ 12। দেখো এতটুকুর কাজ করে পাচ্ছি 250, বাকি রইল গুণ 12, আমরা লিখে দিলাম গুণ 12, আমরা লিখে দিলাম গুণ 12। আচ্ছা, আমাদের এই লাইনের কাজও শেষ। এখন আমরা নিচের লাইনে এসে এখানে বলা হয়েছে 250 গুণ 12। আমরা যদি 250-এর সঙ্গে 12কে গুণ করি, দেখো
আমরা আলাদা জায়গাতে যদি এই গুণটাকে করি 250-এর সঙ্গে যদি আমরা 12কে গুণ করি, প্রথমে আমরা 2 দ্বারা উপরে 3টিকে গুণ করব, তারপরে 1 দ্বারা উপরে 3টি অঙ্ককেই গুণ করব। এখন দেখো 2 দ্বারা 0কে যদি শুরুতে গুণ করি 2 শূন্য গুণে হয় 0, কারণ 0-এর সঙ্গে যাকেই গুণ করি না কেন আমরা উত্তর কিন্তু 0ই হবে, তাই না? আচ্ছা, এবারে 2 এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 দুগুণ 10, 10-এর 0কে লিখলাম, এইখানে হাতে থাকে আমাদের 1। এবারে 2 এর সঙ্গে 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, 4 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 5। আমরা এখানে পাচ্ছি 500। এবারে নিচের লাইনে এসে আমরা জানি একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবার যদি 1 দ্বারা এই 3টিকেই আমরা গুণ করি, 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 0 0, 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5 1 5, আমরা 1 দ্বারা 2কে গুণ করলে পাবো 2 1 2। আচ্ছা, এবার আমরা এই দুটিকে যদি যোগ করে দেই, দেখো আমরা জানি গুণের ক্ষেত্রে কিন্তু শেষে গিয়ে এই দুটিকে যোগ করতে হয়। 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 0কে যোগ করলে হয় 0, 5 এবং 5কে যোগ করলে হয় 10, 10-এর 0কে লিখলাম আমরা, এইখানে হাতে থাকে আমাদের 1, এখানে রয়েছে 2, উপরে কিন্তু কিছু নেই, তাহলে এখানে আমরা 0 ধরে নিতে পারি। 0 এবং 2কে যোগ করলে কিন্তু 2ই হয়, 2-এর সাথে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 3। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? মোট কিন্তু পাচ্ছি আমরা 3000। এখানে আমরা সমান সমান চিহ্ন দিয়ে লিখে দেব 3000। এই 3000 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি 12 মাসে তার মোট জমা হবে হচ্ছে, অর্থাৎ জনাব সম্পার জমা হবে হচ্ছে 3000 টাকা। এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব হচ্ছে কি, আমরা উত্তর দিয়ে লিখে দেব 3000 টাকা। আশা করি তোমরা খুব সহজেই এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, আমরা যদি এবারে 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কত টাকা আছে? আচ্ছা, আবারও যদি আমরা প্রশ্নটাকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে রূপা ও মনি তাদের দুজনের কাছে একসাথে আছে হচ্ছে 875 টাকা। এখন এখানে বলা হয়েছে যে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। এবার আমাদের বের করতে বলা হয়েছে যে মনি আর রূপা প্রত্যেকের কাছে, অর্থাৎ এক একজনের কাছে কত টাকা আছে, এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন এই অঙ্কটিকে আমরা কীভাবে করে সবচেয়ে সহজ নিয়মে সমাধান করতে পারি? দেখো বন্ধুরা, আমরা এখানে যেহেতু টাকার কথা বলা হয়েছে, যখন কোনো কিছু, সেটি টাকা হোক কিংবা এখানে যদি কোনো ফলের কথা বলা হতো যে রূপা এবং মনির কাছে একত্রে 50টি ফল রয়েছে, 50টি লিচু রয়েছে, এরকম যে কোনো কিছুর কথাই বলা হোক না কেন, যদি একজনের কাছে কম থাকে এবং একজনের কাছে বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে শুরুতে যার কাছে কম আছে তারটা আগে আমরা বের করব। ঠিক আছে, এখানে দেখো আমাদের কি বলা হয়েছে, কার কাছে কম রয়েছে? এখানে বলা হয়েছে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। তার মানে মনির কাছে কিন্তু বেশি রয়েছে 125 টাকা। মনির কাছে যদি বেশি থাকে তাহলে কম আছে কার কাছে? কম আছে রূপার কাছে। যেহেতু রূপার কাছে কম আছে, যার কারণে রূপারটাকে আমরা আগে বের করব। ঠিক আছে, এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে, এটি কিন্তু আমরা মনে রাখবো যে আমরা যার কম আছে তারটাকে আগে বের করব। যেহেতু রূপার কম আছে, যার কারণে রূপারটাকে আমরা আগে বের করব। কীভাবে বের করব? দেখো, এইখানে যেহেতু রূপার 125 টাকা কম আছে, মনির 125 টাকা বেশি আছে, এটার অর্থ কি? এটার অর্থ কিন্তু রূপার 125 টাকা কম আছে, তাই না? এটাই তো অর্থ। তাহলে এই যে মোট টাকা রয়েছে 875 টাকা, এই টাকা থেকে আমরা শুরুতেই কি করব? যেহেতু রূপার 125 টাকা কম রয়েছে, যার কারণে এই 125কে বিয়োগ করে দেবো, কারণ এই টাকাটা তো সে পাবেই না, তাই না? যার কারণে এই মোট টাকা থেকে যদি এই 125 টাকাকে আমরা বিয়োগ করে দিই, কারণ এটা যেহেতু তার কম রয়েছে, এটা বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে এখানে, দেখো এই মোট টাকার মধ্যে যে টাকাটা থাকবে সেটার কিন্তু অর্ধেক ভাগ রূপা পাবে, অর্ধেক ভাগ মনি পাবে, তাই না? আচ্ছা, তখন এই মোট টাকাটাকে কিন্তু আমরা 2 ভাগে ভাগ করব। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে রূপার কত টাকা আছে। আর যখন রূপারটা আমরা বের করতে পারবো, তখন মনিরটা আমরা অটোমেটিক বের করতে পারবো। দেখো কিভাবে, আমরা শুরুতে যদি রূপারটাকে একটু বের করার চেষ্টা করি, আমরা 4 নাম্বার দিয়ে শুরুতে লিখব যেহেতু 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 রূপার 125 টাকা কম আছে। আচ্ছা, আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে মনির 125 টাকা বেশি আছে, তাহলে সেই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু লিখলাম যে যেহেতু রূপার 125 টাকা কম আছে, মনির 125 টাকা বেশি আছে, এটার অর্থই তো রূপার 125 টাকা কম আছে, তাই না? তাহলে ওই সূত্রটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এখানে লিখলাম যেহেতু রূপার 125 টাকা কম আছে, সুতরাং রূপার আছে, আমরা লিখব সুতরাং রূপার আছে
এখন রূপার কত টাকা আছে আমরা এটাকে কীভাবে করে বের করব? আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে মোট যে টাকা রয়েছে, মোট টাকা রয়েছে কত টাকা? আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে মোট 875 টাকা রয়েছে, তাই না? তাহলে 875 থেকে আমরা শুরুতেই বিয়োগ করবো হচ্ছে 125কে, কারণ এই 875 থেকে যেহেতু রূপা 125 টাকা কম পাবে, তাই না, ভাগে যেহেতু কম পাবে, যার কারণে এই মোট টাকা থেকে আগেই আমরা এই 125কে আমরা আগে বিয়োগ করে দিব। ঠিক আছে, এটি বিয়োগ করলে যে টাকাটা এখানে থাকবে সেই টাকা থেকে কিন্তু আর রূপা কম পাবে না, তাই না? সেই টাকার কিন্তু অর্ধেক ভাগ রূপাকে দিতেই হবে, তাই না? আচ্ছা, তাহলে এইখানে বিয়োগ করার পরে যে টাকাটা পাবো এই টাকাটাকে আমরা কয় ভাগে ভাগ করব? যেহেতু রূপা 2 ভাগের 1 ভাগ পাবে, যার কারণে আমরা ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। রূপা এবং মণি যেহেতু 2 জন, যার কারণে আমরা এই টাকাটাকে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, এই দেখো আমাদের কিন্তু এতটুকুর কাজ শেষ। এখন আমরা সমান সমানের নিচে সমান সমান চিহ্ন দেবো। এখন যদি এই 875 থেকে 125কে বিয়োগ করে দেখো, 5 থেকে শেষের 5 চলে গেলে থাকে হচ্ছে 0, 7 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 5, 8 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 7। তার মানে আমরা এখানে পাচ্ছি কত? এখানে কিন্তু আমরা পাচ্ছি 750। এখন এই 750কে আমরা কী করবো? যেহেতু শেষে রয়েছে ভাগ 2, আমরা এখানে লিখে দেবো ভাগ 2। এখন এই 750কে যদি আমরা 2 ভাগ করি, আমরা দেখো যদি আলাদা জায়গাতে একটু ভাগ করি, 2 দ্বারা যদি আমরা 750কে ভাগ করি, আমরা শুরুতে 2 দ্বারা এক সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যাকে যদি ভাগ করা যায়, দেখি ভাগ করা যায় কিনা। এখানে রয়েছে 7, 7কে কিন্তু ভাগ করা যাবে। 2 দ্বারা প্রথমে 7কে ভাগ করলে কয়বার ভাগ যাবে? আমরা জানি 3 দুগুণ 6। এখন 7 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1। এবারে এই পাশে যে 5 রয়েছে, 5কে যদি আমরা নিচে নামিয়ে আনি, তাহলে 1 এবং 5 মিলে হয়ে গেল 15। এখন 15কে আমরা 2 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 7 দুগুণ 14, 7 দুগুণ হয় 14, আমরা এখানে লিখে দিলাম 14। এখন এই 15 থেকে যদি নিচে 14কে বিয়োগ করি, দেখো 5 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 1, 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, তার মানে 0। এবারে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 1। এখন দেখো শেষে কিন্তু আমাদের এই শূন্যটাকে এখনও পর্যন্ত ভাগ করা বাকি রয়ে গেছে, তাই না? আমরা 7কে ভাগ করেছি, 5কে ভাগ করেছি, এবার শূন্যটাকেও ভাগ করতে হবে। এই জন্য এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নিয়ে আনবো। এখন যখন নিচে শূন্যটাকে নিয়ে আসলাম, তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এবারে দেখো তো 2 এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 10 পাই? আমরা জানি 5 দুগুণ 10, আমরা পাই হচ্ছে 5 দুগুণ 10। এখন 10 থেকে 10 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি কত? উত্তর পাচ্ছি হচ্ছে 375। তাহলে আমরা এখানে লিখে দেবো 375, তাই না? আচ্ছা, শেষে কিন্তু আমরা লিখতে পারি টাকা। যেহেতু আমরা এখানে রূপার কত টাকা আছে সেটিকে আমরা হিসেব করেছি, যার কারণে আমরা শেষে কিন্তু লিখতে পারি টাকা, তাই না? অর্থাৎ এই 375 দ্বারা আমরা বুঝতে পারি রূপার আছে হচ্ছে 375 টাকা। আচ্ছা, এখন রূপারটা যেহেতু আমরা বের করে ফেলেছি, এখন আমরা কিন্তু খুবই সহজে মনিরটাও বের করতে পারবো। কীভাবে করে মনিরটা বের করব? কারণ আমাদের তো প্রশ্নে বলাই আছে যে রূপার যে টাকা আছে তার চেয়ে মনির কাছে কিন্তু আরও 125 টাকা বেশি আছে। তাহলে রূপার যেহেতু 375 টাকা আছে, এই 375-এর সঙ্গে যদি আমরা আরও 125কে যোগ করে দিই, কারণ মনির কিন্তু আরও 125 টাকা বেশি আছে, বেশি মানেই কি যোগ হবে, তাহলে এর সঙ্গে 125কে যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে মনির কত টাকা আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি সুতরাং মনির আছে, আমরা লিখতে পারি মনির আছে কত টাকা? এই 375-এর সঙ্গে আমরা যোগ করে দেবো কাকে? যোগ করে দেবো কিন্তু 125কে, শেষে লিখে দেবো আমরা টাকা। কারণ হচ্ছে কি, দেখো আমরা বোঝার চেষ্টা করো, রূপার যে টাকা আছে তার চেয়ে কিন্তু মনির কাছে আরও 125 টাকা বেশি আছে, যার কারণে এই রূপার টাকার সঙ্গে আমরা আরও 125কে যোগ করে দিলাম। যোগ করলে কিন্তু পেয়ে যাবো যে মনির কত টাকা আছে। এখন যদি যোগ করি, শেষে রয়েছে 5, এখানেও শেষে রয়েছে 5, 5 এবং 5কে যোগ করলে হয়ে যায় 10, 10-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের 1। এবারে এখানে রয়েছে 7, এখানে রয়েছে 2, 7 এবং 2কে যোগ করলে হয়ে যায় 9, 9 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় আবারও 10, 10-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবারে এখানে রয়েছে 3, এখানে রয়েছে 1, 3 এবং 1 মিলে হয় 4, 4-এর সাথে হাতের এই 1 মিলে 1কে যোগ করলে হয়ে যায় 5। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? 500 টাকা। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি রূপার আছে হচ্ছে 375 টাকা এবং মনির আছে 500 টাকা। এখন এই দুটিকে মিলালে অর্থাৎ যোগ করলে কি আমাদের, যেহেতু দুজনের মিলে মোট 875 টাকা আছে, আমাদের বইতে বলা হয়েছে, দেখো তো দুটি মিলে 875 হয় কিনা? 500 এবং এখানে রয়েছে 375, তাহলে 500 এবং 300কে যোগ করলে হয় 500, 600, 700, 800, 800 এবং এই 75কে যোগ করলে হয়ে যায় 875। তাহলে কিন্তু দেখো আমাদের বইয়ের সাথে মিলে যাচ্ছে, 500 এবং 375 মিলে হয় 875, দুজনের মিলে কিন্তু 875 টাকা রয়েছে। তাহলে আমরা উত্তর দিয়ে এবার কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি রূপার আছে 375 টাকা এবং মনির আছে 500 টাকা।
ঠিক আছে, তোমরা কিন্তু উত্তর দিয়ে এটিকে লিখে দেবে। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আবারও আমরা বইয়ের কাছে ফিরে যাই, এখানে 5 নম্বরে বলা হয়েছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, অর্থাৎ পিতা এবং পুত্র এই দুজনের বয়সকে যদি আমরা এক করি, একসাথে দুজনের বয়স হয় 55 বছর। এবারে বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের যে বয়স তার চেয়ে 4 গুণ বেশি হচ্ছে পিতার বয়স। এখন আমাদের বলা হয়েছে পৃথকভাবে, মানে আলাদা আলাদাভাবে পিতা ও পুত্রের বয়স কত। তার মানে পিতার বয়স কত এবং পুত্রের বয়স কত। দেখো এখানে কিন্তু আমাদের পিতার বয়স দেওয়া নেই সরাসরিভাবে, আবার পুত্রের বয়স কত সেটিও কিন্তু সরাসরিভাবে আমাদের বলা নেই, তাই না? তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করব? আমরা কিন্তু আমাদের কিন্তু একটি সূত্র দেওয়া রয়েছে, সেটি হচ্ছে কি, বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের যে বয়স হবে তার চেয়ে কিন্তু 4 গুণ বেশি হবে পিতার বয়স। তাহলে এই পুত্রের বয়স কত আমরা কিন্তু জানি না, তাহলে আমরা পুত্রের বয়স যদি মনে মনে ধরে নিই ক বছর, হ্যাঁ আমরা যদি ধরে নিই ক বছর, তাহলে পিতার বয়স কী হবে? এই কয়ের সঙ্গে কিন্তু আমাদের আরও 4কে গুণ করতে হবে, কারণ পিতার বয়স কিন্তু 4 গুণ বলা হয়েছে। তাহলে কয়ের সঙ্গে যদি 4কে আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে পিতা এবং পুত্রের বয়স একসঙ্গে কত, তাই না? তাহলে এটিকে আমরা কীভাবে সমাধান করবো? দেখো আমরা 5 নাম্বার দিয়ে লিখব মনে করি, আমরা তো জানি না যে কার বয়স কত, তাই না? আমরা মনে করি লিখব হচ্ছে মনে করি পুত্রের বয়স ক বছর, আচ্ছা পুত্রের বয়স যদি ক বছর হয়, তাহলে কি পিতার বয়স বলা হয়েছে 4 গুণ, পুত্রের বয়স যা হবে তার 4 গুণ বেশি, তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারি মনে করি পুত্রের বয়স ক বছর, সুতরাং পিতার বয়স দেখো এই কয়ের সঙ্গে কিন্তু আমাদের এবারে 4কে গুণ করতে হবে, তাই না? কারণ পিতার বয়স কিন্তু 4 গুণ বেশি। তাহলে আমরা কি করব? একটি বন্ধনের ভিতরে লিখব ক গুণ 4 এবং শেষে বছর রয়েছে, আমরা লিখে দেব বছর। এখন এই কয়ের সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, তাহলে কত হয়ে যাবে? আমরা জানি ক এবং 4কে গুণ করলে হয়ে যাবে 4 ক বছর। আচ্ছা তাহলে আমরা পিতার বয়স পাচ্ছি হচ্ছে 4 ক বছর এবং পুত্রের বয়স পাচ্ছি শুধুমাত্র ক বছর, তাই না? এখন আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে কি যে পিতা এবং পুত্র এদের দুজনের বয়সকে যদি আমরা এক করি, তাহলে কিন্তু দুজনের মিলে মোট 55 বছর বয়স। এটি কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে, তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, তাই না? দুজনের বয়স কিন্তু একসঙ্গে 55 বছর। তাহলে আমরা এইখানে যে পুত্রের বয়স পাচ্ছি ক বছর এবং পিতার বয়স পাচ্ছি 4 ক বছর, এই দুটিকে যদি আমরা যোগ করি, তাহলে এটি কিন্তু 55 বছরের সমান হবে, তাই না? কারণ আমাদের বলা হয়েছে দুজনের বয়স একসাথে হচ্ছে 55 বছর। তাহলে এই দুটিকে আমরা এবারে যোগ করব, আমরা লিখব হচ্ছে প্রশ্ন মতে, কারণ আমাদের প্রশ্নেই তো এটি বলা হয়েছে, তাই না? যার কারণে আমরা লিখব হচ্ছে প্রশ্ন মতে আমাদের বলা হয়েছে দুজনের বয়স একসাথে করলে অর্থাৎ যোগ করলে হবে 55 বছর, যার কারণে আমরা লিখলাম প্রশ্ন মতে। এখন আমরা কি করব? এই ক অর্থাৎ পুত্রের বয়স এবং এর সাথে যোগ করব কাকে? পিতার বয়স রয়েছে 4 ক, আমরা লিখে দিলাম 4 ক। তাহলে ক এবং 4 ক পুত্রের বয়স এবং পিতার বয়স এই দুজনকে যোগ করলে আমরা মোট পাবো হচ্ছে কত? মোট পাবো হচ্ছে 55 বছর, যার কারণে আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম, সমান পাবো হচ্ছে আমরা 55 বছর। অর্থাৎ এটির যে অর্থ এটিরও কিন্তু ঠিক একই অর্থ, এই বিষয়টা তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখানে আমাদের বলা হয়েছে দুজনের বয়সকে যদি আমরা যোগ করি, দেখো এখানে কিন্তু আমরা দুজনের বয়সকে যোগ করেছি, তাই না? ওর পুত্রের বয়স হচ্ছে ক বছর, পিতার বয়স হচ্ছে 4 ক বছর, এই দুজনের বয়সকে যখন আমরা যোগ করলে আমরা পাবো হচ্ছে কত বছর? 55 বছর, তাই না? আমাদের কিন্তু বইতে এই কথাটি বলা হয়েছে, যার কারণে আমরা এখানে লিখলাম ক যোগ 4 ক সমান 55। এখন আমরা যদি এই যে কয়ের মানটাকে যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে পুত্রের বয়স কত বছর, কারণ পুত্রের বয়স দ্বারা তো আমরা ক ধরেছি, তাই না? এখন এই কয়ের মানটাকে আমাদের শুরুতে বের করতে হবে। কয়ের মানটাকে আমরা কীভাবে করে বের করবো? দেখো শুরুতে যেহেতু আমাদের বলা হয়েছে এখানে ক যোগ 4 ক, অর্থাৎ কয়ের সঙ্গে যদি আমরা আরও 4টি ককে যোগ করে দিই, তাহলে এই একটি ক এবং এখানে রয়েছে 4টি ক, তাহলে এই 4 কর সঙ্গে আরও একটি ককে যোগ করলে হয়ে যায় কত ক? মোট কিন্তু হয়ে যায় 5 ক, তাই না? আমরা এখানে লিখে দেব বা। আচ্ছা দেখো যে সমস্ত অঙ্কগুলোর এই মাঝে সমান চিহ্নটা থাকে, সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু সমাধান করতে গেলে আমাদের এখানে শুরুতে বা দিয়ে শুরু করতে হয়, তাই না? কারণ আমরা এইখানেও যদি একটু সমান চিহ্ন দিই, আবার মাঝখানেও যদি সমান চিহ্ন দিই, তাহলে তো হবে না, তাই না? একটি লাইনে একটি সমান চিহ্ন থাকতে পারে, যার কারণে আমরা এখানে লিখলাম শুরুতে বা। এবারে ক এবং এখানে রয়েছে 4 ক,
এই 4 ক এর সঙ্গে আরও একটি ককে যোগ করলে হয়ে যায় 5 ক। আমরা দেখো এই দুটিকে যোগ করে পাচ্ছি 5 ক। 5 ক সমান সমান 55। এখন আমরা কি করব, যেহেতু আমাদের ক এর মান বের করতে বলা হয়েছে, যার কারণে এই কটাকে শুধুমাত্র সমান সমানের যে কোনো এক পাশে রাখবো, ঠিক আছে। এবং এই যে ক এর সঙ্গে যে 5 রয়েছে, 5কে আমরা উল্টো সাইডে পাঠিয়ে দেবো, এই সমান সমানের উল্টো সাইডে পাঠিয়ে দেবো। এখন দেখো এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই 5 যখন উল্টো সাইডে চলে যাবে, তার মানে ও কিন্তু বিপরীত সাইডে চলে যাবে। যখন বিপরীত সাইডে চলে যাবে তখন কিন্তু ওর সাথে যে চিহ্নটি রয়েছে, অর্থাৎ ও যে অবস্থায় রয়েছে ও কিন্তু ঠিক তার বিপরীত হয়ে যাবে। যেমন এখানে যদি ও যোগ অবস্থায় থাকে তাহলে এই পাশে এসে হয়ে যাবে বিয়োগ, যদি এখানে বিয়োগ অবস্থায় থাকে হয়ে যাবে যোগ, যদি গুণ অবস্থায় থাকে হয়ে যাবে ভাগ, মানে উল্টো হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি 5 এবং ক কিন্তু একসঙ্গে রয়েছে, তাহলে এখানে কি যোগ বিয়োগ গুণ ভাগ কোন অবস্থায় রয়েছে আমরা কি বুঝবো, যখন কোনো একটি সংখ্যার সঙ্গে কোনো একটি অক্ষর একই সঙ্গে থাকবে তখন আমরা বুঝবো যে এই দুটির মাঝে একটি গুণ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারি কি 5 ক এবং অর্থাৎ 5 এবং ক এর মাঝে কিন্তু একটি গুণ রয়েছে। এখন গুণ থাকলে ও এই পাশে এসে হয়ে যাবে কি, এই পাশে গুণের বিপরীত হচ্ছে ভাগ, তার মানে হয়ে যাবে কিন্তু ভাগ, তাই না। তাহলে আমরা এখানে লিখবো বা শুধুমাত্র ককে কিন্তু আমরা সমান সমানের এই পাশে রাখবো। আমরা জানি আমরা লিখলাম ক সমান সমান, এখন সমান সমানের এই পাশে রয়েছে 55, আমরা লিখে দিলাম 55। এবারে 5কে যেহেতু আমরা এই পাশে নিয়ে আসবো, 5 এখানে রয়েছে গুণ আকারে, তার মানে এই পাশে এসে হয়ে যাবে ভাগ। তাহলে এই পাশে আমরা আনার পরে এখানে লিখে দেবো ভাগ 5, এখানে ছিল গুণ 5, এই পাশে এসে হয়ে গেল ভাগ 5। এখন দেখো আমরা কিন্তু এবারে যখন 55কে 5 দ্বারা ভাগ করব তখন কিন্তু আমরা ক এর মানটাকে পেয়ে যাব, যার কারণে আমরা এখানে লিখবো সুতরাং ক সমান সমান, এখন 55কে যদি 5 দ্বারা ভাগ করি কতবার ভাগ যায়, আমরা পাবো হচ্ছে 5, 11, 55, অর্থাৎ 11 কিন্তু আমরা পাবো, আমরা ভাগফল পাবো হচ্ছে 11। তাহলে এই যে দেখো আমরা পাচ্ছি কি ক সমান 11, ক সমান 11 অর্থাৎ হচ্ছে কি ক এর মান হচ্ছে 11, তাই না। অর্থাৎ ক দ্বারা কিন্তু আমরা 11কে বুঝতে পারি। তাহলে ক এর মান যদি 11 হয় তাহলে এই ক দ্বারা আমরা কার বয়সটাকে ধরেছিলাম, আমরা ধরেছিলাম কিন্তু পুত্রের বয়স, তাই না। তার মানে কিন্তু আমরা বলতে পারি পুত্রের বয়স 11 বছর। পুত্রের বয়স ক বছর মানে কি, পুত্রের বয়স 11 বছর। আমরা কিন্তু পুত্রের বয়স পেয়ে গেছি। এখন কিন্তু আমরা খুবই সহজেই পিতার বয়সটাকেও বের করতে পারবো। দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সুতরাং পুত্রের বয়স, আমরা লিখতে পারি সুতরাং পুত্রের বয়স আমরা পাচ্ছি কত, পুত্রের বয়স 11 বছর। আচ্ছা, পুত্রের বয়স পাচ্ছি আমরা 11 বছর। এবারে যদি আমরা পিতার বয়সটাকে বের করি, দেখো আমরা পিতার বয়সটাকে কিভাবে বের করব, আমাদের যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে পুত্রের যে বয়স হবে এর 4 গুণ বেশি হচ্ছে পিতার বয়স, তাহলে এই 11 বছরের সঙ্গে যদি আমরা 4কে গুণ করে দিই তাহলেই কিন্তু আমরা পিতার বয়স পেয়ে যাব। তাহলে দেখো আমরা লিখব হচ্ছে অতএব পিতার বয়স, দেখো আমরা লিখব হচ্ছে পিতার বয়স। এখন আমরা কি করব, পুত্রের বয়স যেহেতু 11 বছর, আমরা যার কারণে 11 সঙ্গে গুণ করে দেব 4কে, 11 গুণ 4 বছর। এখন 11 এবং 4কে গুণ করলে হয় 4, 11, 44। তার মানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে পিতার বয়স হচ্ছে 44 বছর। দেখো এখন এই পিতার বয়স যেহেতু 44 বছর এবং পুত্রের বয়স যেহেতু 11 বছর, এই দুটিকে যদি আমরা যোগ করি, একত্র করি, তাহলে 55 বছর হয় কিনা দেখো। 44-এর এখানে শেষে রয়েছে 4, এখানে 11 শেষে রয়েছে 1, 4 এবং 1কে যোগ করলে হয় 5, আবার এই 4 এবং এই 1 যোগ করলে হয় 5, তার মানে 5 এবং 5 মিলে কিন্তু 55 বছর হয়ে যায়, তাই না। অর্থাৎ আমরা বুঝতে পারি কি আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখব, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে পিতার বয়স 44 বছর এবং পুত্রের বয়স 11 বছর। তোমরা কিন্তু উত্তর দিয়ে এই কথাটি লিখে দেবে। আশা করি খুবই সহজে তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও এর পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, বন্ধুরা আমরা যদি এবারে 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে 6 নম্বরে বলা হয়েছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত। আবার যদি আমরা প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে 4টি মুরগি এবং 3টি হাঁস, এগুলোর দাম একত্রে মানে একসাথে হচ্ছে 639 টাকা। এখন বলা হয়েছে যে একটি হাঁসের দাম যদি 85 টাকা হয় তাহলে একটি মুরগির দাম কত। দেখো এটিকে যদি আমরা একটু সুন্দরভাবে বোঝার জন্য এই পাশের চিত্রটাকে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা 4টি মুরগি দেখতে পাচ্ছি এবং 3টি হাঁস দেখতে পাচ্ছি। তাহলে আমাদের বলা হয়েছে এই 4টি মুরগি এবং 3টি হাঁস এই সবগুলোর মূল্য একসাথে হচ্ছে কত টাকা, একসাথে হচ্ছে 639 টাকা, 639 টাকা, তাই না। এখন বলা হয়েছে যে একটি হাঁসের দাম হচ্ছে 85 টাকা, একটি হাঁসের দাম
টাকা। তাহলে একটি মুরগির দাম কত? এখন একটি মুরগির দাম আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, একটি হাঁসের দাম যেহেতু 85 টাকা, এখানে হাঁস রয়েছে কতটি? 3টি হাঁস কিন্তু রয়েছে। একটির দাম যদি 85 টাকা হয়, তাহলে 3টির দাম কি নিশ্চয়ই 3 গুণ বেশি হবে। যার কারণে এই 85-র সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, তাহলে কিন্তু 3টি হাঁসের দাম আমরা পেয়ে যাব। এখন যখন আমরা এই 3টি হাঁসের দাম পেয়ে যাব, তখন আমরা কি করব? এই যে মোট মূল্য, অর্থাৎ এই সবগুলোর মূল্য একসাথে যেহেতু 639 টাকা দেওয়া রয়েছে, এই 639 টাকা থেকে আমরা হাঁসের যে মূল্য পেয়েছি এটিকে আমরা বাদ দিয়ে দিব, তাই না? এটিকে যখন আমরা বাদ দিয়ে দেবো, মানে বিয়োগ করব, তখন কিন্তু বাকি রয়ে যাবে কিসের মূল্য? বাকি রয়ে যাবে 4টি মুরগির মূল্য, তাই না? এবারে আমরা এখানে যেহেতু 4টি মুরগি দেখতে পাচ্ছি, এই 4টি মুরগির যে দাম আমরা পাবো, সেই দামকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, যেহেতু মুরগি রয়েছে 4টি, 4 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা একটি মুরগির দাম পেয়ে যাব। খুবই সহজ কিন্তু। তাহলে আমরা শুরুতে 6 নাম্বার দিয়ে কী লিখতে পারি? আমরা শুরুতে কিন্তু যেহেতু 3টে হাঁস রয়েছে, 3টে হাঁসের দাম কিন্তু আমরা আগে বের করব, তাই না? আমরা 6 নাম্বার দিয়ে কী লিখব? আমরা 6 নাম্বার দিয়ে লিখব একটি হাঁসের দাম, আমরা লিখব হচ্ছে একটি হাঁসের দাম, আমাদের যেহেতু বলা হয়েছে একটি হাঁসের দাম 85 টাকা, আমরা লিখলাম 85 টাকা। আচ্ছা, আমরা লিখলাম একটি হাঁসের দাম 85 টাকা। সুতরাং হাঁস রয়েছে কতটি? হাঁস কিন্তু রয়েছে মোট 3টি। তাহলে আমরা লিখব সুতরাং 3টি হাঁসের দাম। তাহলে একটি হাঁসের দাম যদি 85 টাকা হয়, 3টি হাঁসের দাম কি নিশ্চয়ই বেশি হবে, তাই না? তাহলে কত বেশি হবে? 85-এর 3 গুণ বেশি হবে। যার কারণে 85-র সঙ্গে আমরা 3কে গুণ করে দিব, আমরা লিখব 85 গুণ 3। এখন শেষে টাকা রয়েছে, আমরা লিখে দেবো টাকা। এবারে যদি 85-র সঙ্গে 3কে আমরা গুণ করি, দেখো কত হয়। আমরা আলাদা জায়গা থেকে যদি গুণ করি, 85-র সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, 3 এবং 5কে গুণ করলে হয় 3 5 15, 15 5কে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের 1, 3 এবং 8কে গুণ করলে হয় 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 24 এবং হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 25। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি 255 টাকা, তাই না? আমরা লিখে দেবো 255 টাকা। আচ্ছা, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি 3টি হাঁসের দাম হচ্ছে 255 টাকা। এবারে আমাদের কিন্তু বলা হয়েছে যে 4টি মুরগি এবং 3টি হাঁস, এই সবগুলোর দাম হচ্ছে একসাথে কত টাকা? একসাথে কিন্তু 639 টাকা, তাই না? তাহলে এই সবগুলোর দাম থেকে আমরা যেহেতু 3টি হাঁসের দাম বের করে ফেলেছি, এই হাঁস 3টির দামকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা 4টি যে মুরগি থাকে, সেই 4টি মুরগির দাম আমরা পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 4টি মুরগি ও 3টি হাঁসের মূল্য, 3টি হাঁসের দাম একত্রে, মানে একসাথে কত টাকা? যেহেতু আমাদের বলা হয়েছে একত্রে এগুলোর দাম হচ্ছে 639 টাকা, আমরা লিখে দিলাম 639 টাকা। 639 টাকা আমরা লিখলাম। 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। এখন আমরা কিন্তু 3টি হাঁসের দাম পেয়ে গেছি, যার কারণে আমরা লিখবো হচ্ছে 3টি হাঁসের দাম হচ্ছে কত টাকা? 255 টাকা। 255 টাকা। এখন এই দেখো, আমরা যদি এই মোট মূল্য থেকে, এই যে মোট মূল্য, হাঁস এবং মুরগির মোট মূল্য, এই মোট মূল্য থেকে 3টি হাঁসের যে দাম সেটিকে যদি আমরা বাদ দিয়ে দিই, মানে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা 4টি মুরগির যে দাম সেটি কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? এখন যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে উপরে রয়েছে 9, 9 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 4, লিখে দিলাম 4। এখানে 3 রয়েছে, নিচে রয়েছে 5। 3 থেকে কিন্তু আমরা 5কে বিয়োগ করতে পারি না, কারণ হচ্ছে কি 3 ছোট। এই 3কে আমরা কীভাবে বড় বানাবো? এই 6-এর কাছ থেকে 1কে ধার করে এই 3কে আমরা বড় বানাবো। এই 3 কিন্তু এখন রয়েছে 3, যখন 6-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো, তখন 1 এবং 3 মিলে হয়ে যাবে 13। এবারে এই 13 থেকে যদি আমরা 5কে বিয়োগ করে দিই, তাহলে কত হয়? 13 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 8, আমরা লিখে দিলাম 8। এবারে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6, কিন্তু এখানে কি 6 রয়েছে? না বন্ধুরা, এই 6 থেকে যেহেতু আমরা 1কে ধার করে দিয়েছিলাম 3-এর কাছে, মনে আছে? যার কারণে সেই 1 কমে গিয়ে এই 6 হয়ে গেল 5। 5 থেকে যদি 2কে বিয়োগ করি, তাহলে থাকে হচ্ছে 3। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি 384 টাকা। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি 4টি মুরগির দাম কিন্তু 384 টাকা, তাই না? কারণ এই হাঁস এবং মুরগি মোট দাম থেকে যদি আমরা 3টি হাঁসের দামকে বাদ দিয়ে দিই, তাহলে এইখানে যে 384 টাকা পাচ্ছি, এটি হচ্ছে কিসের দাম? এটি হচ্ছে 4টি মুরগির দাম। তাহলে আমরা এখানে পাচ্ছি সুতরাং 4টি মুরগির দাম,
4টি মুরগির দাম কত টাকা? 4টি মুরগির দাম সমান সমান 384 টাকা। এখন 4টি মুরগির দাম যদি 384 টাকা হয়, এখন কি আমরা একটি মুরগির দাম বের করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো কত সহজ। কিভাবে? এই যে 384 টাকা আমরা পাচ্ছি, এই 384কে যদি আমরা 4 ভাগ করি, যেহেতু 4টি মুরগি, যার কারণে যদি আমরা এটিকে 4 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু পেয়ে যাবো যে একটি মুরগির দাম কত টাকা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি সুতরাং একটি মুরগির দাম একটি মুরগির দাম আমরা এবারে কি করবো? 384কে আমরা ভাগ করবো কত দ্বারা? 4 দ্বারা। আমরা লিখবো 384 ভাগ 4, শেষে লিখে দেবো আমরা টাকা। আচ্ছা, শেষে আমরা লিখে দিলাম টাকা। এবার যদি আমরা ভাগ করি, দেখো আমরা কিন্তু আলাদা জায়গাতে এই ভাগটিকে করব। আমরা 4 দ্বারা যদি 384কে ভাগ করি, দেখো আমরা 4 দ্বারা প্রথমে 3কে ভাগ করতে পারবো না, কারণ 3 ছোট। এই জন্য আমরা কী করবো? এই পাশাপাশি যে দুটি অঙ্ক রয়েছে 3 এবং 8 মিলে হয়ে যায় 38। 38কে যদি আমরা ভাগ করি, আমরা কত পাবো? আমরা পাবো 4 নং 36, তাই না? এখন দেখো আমরা যদি 38 থেকে 36কে বিয়োগ করি, 8 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 2, 3 থেকে 3 চলে গেলে থাকে 0, আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 2। এবার এই 4কে যদি আমরা সরাসরি নিচে নামিয়ে আনি, তাহলে এখানে হয়ে গেল মোট 24। দেখো তো 4-এর সঙ্গে কতকে গুণ করলে 24 হয়? আমরা জানি 4 ছক 24। আমরা জানি কি 4 ছক 24, তাই না? তাহলে আমরা উত্তরের জায়গাতে কিন্তু লিখে দেবো 24, ঠিক আছে? মানে সরি, আমরা উত্তরের জায়গাতে কিন্তু লিখে দেবো 6, ঠিক আছে? এখানে আমরা পাচ্ছি হচ্ছে 9, যদিও দেখা যাচ্ছে না। দেখো আমার এখানে জায়গা একটু কম রয়েছে। এই দেখো আমরা কিন্তু এখানে লিখব 4 ছক 24। আচ্ছা, এবারে 24 থেকে 24কে বিয়োগ করলে কিন্তু থাকে 0। তার মানে আমরা এখানে উত্তর পাচ্ছি কত? এখানে উত্তর পাচ্ছি কিন্তু 96। অর্থাৎ এই 96 দ্বারা আমরা কি বুঝতে পারি? 96 দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি একটি মুরগির দাম 96 টাকা। আমরা এখানে লিখে দেবো 96 টাকা। আচ্ছা, তাহলে এটি দ্বারা আমরা বুঝতে পারি একটি মুরগির দাম হচ্ছে 96 টাকা। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব একটি মুরগির দাম 96 টাকা। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, আমরা যদি এবারে 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে নিচের গাণিতিক বাক্য দুইটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমরা দুটি গাণিতিক বাক্য দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এইগুলোর জন্য আমাদের নিজেদের মতো করে গল্প তৈরি করতে হবে, মানে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে, এবং তারপরে কিন্তু এই বাক্যগুলোকে আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, যদি আমরা 1 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 200 বিয়োগ, এরপরে বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি 10 গুণ 8। তাহলে এটিকে ব্যবহার করে আমরা কিভাবে একটি গল্প তৈরি করতে পারি? তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো করে গল্প তৈরি করবে, ঠিক আছে? যেমন দেখো, আমরা এটিকে এইভাবে করে বলতে পারি যে মিনার কাছে 200 টাকা ছিল। সে বাজারে গিয়ে বা সে দোকানে গিয়ে সে কী করলো? সে দোকানে গিয়ে 10 টাকা দামের 8 প্যাকেট বিস্কুট কিনলো। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? আচ্ছা দেখো, যেহেতু সে দোকানে গিয়ে 10 টাকা দামের 8 প্যাকেট বিস্কুট কিনেছিল, যার কারণে কিন্তু 10-এর সঙ্গে আমরা 8কে গুণ করব, তাই না? 10-এর সঙ্গে 8কে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে তার কত টাকা খরচ হয়েছিল। তাহলে এই টাকাটাকে কী করতে হবে? 200 টাকা থেকে বিয়োগ করতে হবে। 200 টাকা থেকে বিয়োগ করলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল, তাই না? তাহলে এইভাবে করে আমরা কিন্তু এই গল্পটাকে বানাতে পারি যে আমি কি বলেছি? মিনার কাছে 200 টাকা ছিল, সে দোকানে গিয়ে 10 টাকা দামের 8 প্যাকেট বিস্কুট কিনলো। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল। এইভাবে করে দেখো, এই অঙ্কটিকে তৈরি করে তোমরা কিন্তু অন্যভাবেও লিখতে পারো। তারপরে কিন্তু এই যে অঙ্কটি, এই যে গাণিতিক বাক্যটি, এটিকে কিন্তু তোমাদের সমাধান করতে হবে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে এই যে 2 নম্বরের যে অঙ্কটি দেখতে পাচ্ছি, এটিকে ব্যবহার করে কিন্তু আমাদের একটি গল্প তৈরি করতে হবে। তারপরে এই অঙ্কটিকে কিন্তু আমাদের সমাধান করতে হবে। এটি হচ্ছে তোমাদের কাজ। তোমরা নিজেরা মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে কিন্তু একটি গল্প তোমরা নিজেদের মতো করে তৈরি করবে এবং এটিকে সমাধান করবে। যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না পারো তাহলেও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটা অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং 4র্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।